আমন্ত্রণ সবাইকে সরাসরি আলোচনা কেমন বাংলাদেশের অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, স্বাধীনতার আগে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষা, চিকিৎসা, চাকরি সহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের দ্বারা চরম বৈষম্যর শিকার হয়েছে। সেই বৈষম্য শৃঙ্খলা ভেঙে সমতার বাংলাদেশ নির্মাণে প্রাণ বিলিয়ে দিয়েছেন ৩০ লাখ মানুষ, ২ লাখ মা বোন হারিয়েছেন তাদের সম্ভ্রম। কিন্তু সেই বৈষম্য নির্মূল তো হয়নি, বরং স্বাধীন দেশে গত ৫৩ বছরে তা যেন বেড়েছে বহুগুণ। শিক্ষার অধিকার সবার সমান হওয়ার কথা থাকলেও দেশে এখন ধনীদের জন্য এক ধরনের শিক্ষা ব্যবস্থা আর সাধারণ মানুষের সন্তানদের গিনিপিগ বানিয়ে চলছে এক্সপেরিমেন্টাল আরেক শিক্ষা ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থায় এতটাই বাজারিকরণ হয়েছে যে সমাজের বিপুল সংখ্যক মানুষ টাকার অভাবে যেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেয় না, সেখানে কিছু মানুষ সর্দি কাশির চিকিৎসায় চলে যায় সিঙ্গাপুর, মালয়েশিয়া। মাত্র কয়েক হাজার টাকার ঋণের জন্য কৃষকের কোমরে দড়ি পরানো হয়, আর যারা ব্যাংকের হাজার কোটি টাকা লুট করছে, ঋণ আত্মসাৎ করে দেশে বিদেশে বিলাসী জীবনযাপন করছে, তাদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় ভিআইপি সিআইপি মর্যাদা। শ্রমিকরা যেখানে সকাল সন্ধ্যা কাজ করে কোনো রকম জীবন কাটানোর লড়াই করছেন, সেখানে কিছু মানুষ আমেরিকা, কানাডা, দুবাইতে গড়ে তুলেছে বেগমপাড়া। গণপরিবহনের জন্য সাধারণ মানুষ যেখানে লক্কর ঝক্কর বাসে সম্বল তাদের জন্য, সেখানে দেশে ক্রমাগত বেড়ে চলেছে দামি গাড়ির আমদানি। রাজধানী ঢাকায় 40% মানুষ যেখানে বাধ্য হয়ে বস্তিতে বাস করছেন, সেখানে এই রাজধানীতে ব্যাপকভাবে বেড়েছে বিলাসবহুল ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের কেনাবেচা। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে বাংলাদেশি ধনীদের বিদেশে বাড়ি ঘর ব্যবসাপাতি কেনার হিড়িক পড়েছে। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের বিদেশে পড়তে যাওয়ার প্রবাহ বেড়েছে ধনাঢ্য পরিবারগুলোর বিদেশ ভ্রমণ। সেই সঙ্গে দেশে বেড়েছে 5 তারকা মানের হাসপাতাল, ক্লিনিক, বেড়েছে ইংলিশ মিডিয়াম স্কুল, কলেজ। আর এসবের ভোক্তা এক শ্রেণীর অতি ধনী মানুষ, যাদের বড় অংশই ধনী হয়েছে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায়। এমনকি টাকা কিংবা রাজনৈতিক প্রশাসনিক প্রভাব যাদের আছে, আইনও যেন তাদের পকেটে থাকে। যে রাজনীতি গণমানুষের মুক্তির প্ল্যাটফর্ম হবার কথা, সেই রাজনীতিও দিনে দিনে চলে গেছে বিত্ত প্রভাবশালী ব্যবসায়ীদের দখলে। এমন এক বাস্তবতায় দেশে নতুন এক বিপ্লব অনিবার্য হয়ে পড়েছিল বলেই মনে করছেন বিশ্লেষকদের অনেকে। সম্প্রতি কোটা সংস্কারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে দেশের সূচনা হয়েছে সেই বিপ্লবের। অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, দাম্ভিকতা, অবজ্ঞা, পেশিশক্তি সহ সব গ্রাসী বৈষম্যর বিরুদ্ধে দেশে সংগঠিত হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান। যাত্রা শুরু হলো নতুন এক বাংলাদেশের। আর নতুন এই বাংলাদেশে দাঁড়িয়ে আজ আমাদের আলোচনার বিষয় বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সানজানা আফিফা অদিতি, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, কলামিস্ট ও বিশ্লেষক শরীফুল হাসান, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক ডক্টর রাশেদা রনক খান। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে, লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে ফেসবুক এবং ইউটিউবেও। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। বৈষম্য বিরুদ্ধে লড়াই করে যে বাংলাদেশ স্বাধীন হলো, সেই দেশে কেন বৈষম্য এত প্রকট আকার ধারণ করলো? ধন্যবাদ। রেহমান সোবরানের একটা চমৎকার রিসার্চ ছিল এক দেশ দুই অর্থনীতি পাকিস্তান পিরিয়ডে, ওইটা ম্যাগনাস ওপাস হিসেবে কাজ করেছিল এবং 6 দফার মূল ব্যাকগ্রাউন্ড ছিল ওইটা, এবং আমাদের স্বাধীনতা আন্দোলন এবং 6 দফার প্রত্যেকটা দফার পিছনে কিন্তু হাজার পাতার গবেষণা ছিল। এখন স্বাধীন বাংলাদেশে এসে আমরা দেখতে পেলাম ব্যাংক লুট হচ্ছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ব্যাংক লুট হয়েছে। ওই 1.5 লক্ষ কোটি টাকা যদি ব্যাংক লুট না হতো, বাংলাদেশে কোনো বেকার সমস্যা থাকতো না। না, শুধু তাই নয় তো, ব্যাংক লুট করার পরও যারা টাকা নিয়ে যাচ্ছে আবার বলা হচ্ছে তাদেরকে কোনো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা, ইন্ডেমনিটি দেওয়া হচ্ছে, কুইক রেন্টালের নামে কোনো অপ্রয়োজনে প্রায় লক্ষাধিক কোটি টাকার ব্যয় করা হয়েছে। এখনও খুব সম্ভবত কুইক রেন্টালের 7 বিলিয়ন টাকা বাকি আছে, আননেসেসারি। এটা নিয়ে আমরা অসংখ্য কথা বলেছি, কিন্তু কোনো একটা মহল সরকারকে এমনভাবে ডিকটেট করছিল, তাদেরকে সরকার এই সুযোগগুলো করে দিয়েছিল। ফলে সমাজে বৈষম্য বাড়ছিল, ফলে সমাজে দৃশ্যমান বৈষম্য বাড়ছিল। কর্মসৃজন হয়নি, আশানুরূপ দারিদ্র বিমোচন হয়নি, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন হয়নি। রিজার্ভ একসময় 48 বিলিয়ন হয়েছিল, ওটাতে কোনো সরকারের ক্রেডিট নেই। আমাদের প্রবাসীরা টাকা পাঠিয়েছে, ওই টাকাই রেমিটেন্সের জন্যই রিজার্ভ বেড়েছে। একসময় সেখান থেকে কমে কমে এখন কত আসছে আমরা জানি না। নাও এরকম একটা দেশে ডেফিনেটলি একটা আন্দোলন হবে, সে আন্দোলনটা অনেক বড় হবে, এবং সে আন্দোলনের জন্য একটা জড়তা কী ছিল? পুলিশ গুলি করত,
এই সরকারের আগে কিন্তু অন্য কোনো সরকার আন্দোলনে লাঠিচার্জ করতো, টিয়ার গ্যাস করতো, গুলি চার্জ করতো। এবং 1970 সালের যে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে একদিনে 5 জন ছাত্র মারা গিয়েছিল। এখানে আমাদের পুলিশে ব্রাশ ফায়ার করা হয়েছে, হেলিকপ্টারগুলো। এই জিনিসগুলোর কারণে আগের আন্দোলনগুলো সফল হয়নি। এবারের আন্দোলনে ছাত্ররা যেটা করেছে, আগের ওই আন্দোলনে যে জড়তা ছিল, যে ভীতি ছিল, এটা তারা কাটিয়ে দিতে পেরেছে নিজের জীবন দিয়ে। এটা অসাধারণ, তাদের আত্মত্যাগের, তাদের জীবন দানের। এবং পরবর্তীতে সবাই তখন সেখানে অংশগ্রহণ করেছে, কারণ তারা ওই গুলির সামনেও বারবার এগিয়ে গেছে, অর্থাৎ গুলির থেকে তাদের সংখ্যাটা বেশি ছিল। আলটিমেট ইকুয়েশন এটা হয়েছিল। এরপরে স্বাভাবিকভাবেই সেখানে একটা পট পরিবর্তন হয়, কিন্তু 3টা দিন দেশে সরকার ছিল না। কেন? আমি এটা কোনো প্রশ্নের উত্তর পাই না। যারা টেক ওভার করেছে তারা এটা উত্তর দিতে হবে, কারণ ওই সময় দায়গুলো তখন তাদের। পরাজিত শক্তি তো আর সেই সময় দায় নেবে না। টেক ওভার, শেখ হাসিনা চলে যাওয়ার পরেও পুলিশের উপর অ্যাটাক হয়েছে, থানায় অ্যাটাক হয়েছে, আমাদের দেশের সম্পদে অ্যাটাক হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়িটা পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে, কেউ আগায় যাওয়ার সাহসই পায়নি প্রোটেক্ট করতে। অর্থাৎ নিয়ন্ত্রণ ছিল না। যে নিয়ন্ত্রণ ছিল না বলেই কিন্তু সরকারকে চলে যেতে হলো। সেই নিয়ন্ত্রণ 3 দিন ছিল না। নতুন সরকার আসার পরে আজকে 5-6 দিন হয়ে গেছে, এখনো নিয়ন্ত্রণ আসেনি। এটা কি খুব কঠিন বিষয় এই নিয়ন্ত্রণটা আনা? আমরা কর দেই কেন? এই নিয়ন্ত্রণের জন্যই তো দেই, যে আমার বিপদে পড়লে আমি ফোন দিব, পুলিশ আসবে, আমি রাস্তায় ট্রাফিক দাঁড়ার একটা মোটামুটি সিস্টেম পাবো। তো আমরা যেটা মনে করছি যে অবশ্যই এই বিশাল অবদানটাকে ট্রিভিয়ালাইজড করে ফেলা হচ্ছে, কম্পার্টমেন্টাল করে ফেলা হচ্ছে, ন্যারো করিডোরে দেওয়া হচ্ছে। ছাত্রদের এই অসাধারণ শক্তিটাকে আমরা মনে করি, যেটা ঘটলো শনিবারে দেখলাম সুপ্রিম কোর্টে, যেটা আমার কাজের জায়গা, মর্যাদার জায়গা, সেখানে দেখলাম হাজার হাজার ছাত্র গিয়ে একটা চাপের মুখে বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করলো। নাও আমরা ধরে নিচ্ছি এরা আওয়ামী লীগের অনুগত একটা সিস্টেম রয়ে গেছে, এটা অস্বীকার করা যাবে না। 16 বছর যেহেতু একটা সরকার ক্ষমতায় ছিল, তারা ওদের অনুগত একটা সিস্টেম করে দিয়ে গেছে। আপাত দৃষ্টিতে 8-10 বছরের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে, এটার কোনো সম্ভাবনা কোনো রাজনীতিবিদ দেখছে না। তাহলে এই সিস্টেমটা তো প্রতিনিয়ত কমে যাবে এবং 3 থেকে 6 মাসের মধ্যে অটোমেটিক ফেজ আউট হয়ে যাবে। কিন্তু জোর করে পদত্যাগ নিতে হবে, এর পিছনে একটা উদ্দেশ্য হচ্ছে অনেকে লিস্ট তৈরি করছে, পদত্যাগ করিয়ে সেখানে তাদের দলীয় লোককে বসাবে এবং এই ছাত্রদেরকে এই পদত্যাগে বাধ্য করার কাজে ব্যবহার করা হচ্ছে। এবং আমি মনে করি এতে ছাত্রদের, জনগণের সাথে একাংশের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে। ঠিক একই অবস্থা ট্রাফিক নিয়ে হবে। ঘামে দাঁড়িয়ে ছাত্ররা কষ্ট করে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, কিন্তু যাদের জন্য সেবা দিচ্ছে তারা কিন্তু এতে খুব একটা হ্যাপি হতে পারছে না। এবং কিছুদিনের মধ্যে রাস্তায় দেখাবে ছাত্রদের সাথে দ্বন্দ্ব শুরু হবে। অর্থাৎ যার যেটা কাজ না তাকে সেটা করতে দেওয়ার তো কোনো দরকার নেই। না, তারা তো এখন সহযোগিতা করছে, এটা তো বলা হচ্ছে না যে তারা সব সময় করবে, তারা তো স্কুলে ফিরবে, তারা সহযোগিতা করছে, কারণ এই সময় সহযোগিতাটা প্রয়োজন। সহযোগিতা প্রয়োজন, কিন্তু কত দ্রুত ফিরবে, কত দ্রুত আমরা রিপ্লেস করতে পারবো, সেটা তো সরকারের প্রায়োরিটি হবে। সরকার কি এই ছাত্রদেরকে 1 মাস ট্রাফিকের দায়িত্ব পালন করবে? সরকার রাস্তা দখল করার মতো ছাত্রদেরকে রেখে দিচ্ছে, সেখানে 10-12টা ছেলে পেলে আছে, অনেক সাথে তর্ক হচ্ছে এবং ছাত্ররা খুব ঠান্ডা মাথায় এটা হ্যান্ডেল করছে। তারা কতদিন ঠান্ডা থাকবে আমি শেষ করে দিচ্ছি। এখন তো এই ধরনের একটি সরকার, যেটা ডক্টর ইউনূস টেক ওভার করেছেন, ডক্টর ইউনূসকে তো আমাদের রাজনীতির জন্য দরকার নেই, ডক্টর ইউনূসকে আমাদের অর্থনীতির জন্য। উনি ইউএসএ গিয়ে আমাদের ট্যাক্স ফ্রি সুবিধা আনতে পারবেন আমার ধারণা গার্মেন্টসে। উনি জাপানে বললে জাপান 5 লাখ 10 লাখ ছেলে আমাদেরকে নিবে। উনি স্কিল ডেভেলপমেন্টে কাজ করাতে পারবেন, সোশ্যাল বিজনেস নিয়ে আসবেন। গত 5 দিনে দেশের প্রায়োরিটির একটি কাজও এখনো চোখে পড়েনি, শুধু পদত্যাগ পদত্যাগ আর পদত্যাগ। পদত্যাগ তো ন্যাচারাল প্রসেস হবেই, বিচার তো ন্যাচারাল প্রসেস হবেই। কমিশন করে দেন, ইনস্টিটিউশনগুলো শক্ত করে দেন, অটোমেটিক বিচার হবে। বিচার না হয় সবাই জীবনের ভয়ে পালিয়েছে, সেখানে বিচার হবে না এমনটা ভাবার কোনো কারণ নেই। আরেকটা হচ্ছে প্রতি বিপ্লবের অতি ধোয়া, এটাও একটা ক্যামোফ্লেজও হতে পারে। ছাত্রদেরকে উত্তেজিত রাখা হচ্ছে, যেখানেই তাদের মনোভূত হচ্ছে না ছাত্রদেরকে সেখানে যাওয়া হচ্ছে, যাচ্ছে, তারা এখানে হইচই করছে এবং একটা গ্রুপ কিন্তু এতে মনোকষ্ট পাচ্ছে। যে আন্দোলনটা সার্বজনীনতা ছিল, যে আন্দোলনের সার্বজনীন গ্রহণযোগ্যতা ছিল, এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এবং এটাই হয়, অনিয়ন্ত্রিত শক্তিকে যখন আপনি বারবার সামনে নিয়ে আসবেন, সেখানে অনেকগুলো ভাগ হয়ে যাবে। আমি মনে করি প্রতি বিপ্লবের কোনো সম্ভাবনা কি করে দেখবো? মাননীয় প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন সেই সময় যিনি ছিলেন। যে সেনাবাহিনী, যে পুলিশ, যে ছাত্রলীগ, যে ব্যুরোক্রেসি তার প্রধানমন্ত্রীকে সেভ করতে পারে না, তারা কি প্রতি বিপ্লব করবে, কার মাধ্যমে করবে? তো এটা আমার কাছে মনে হচ্ছে একটা ধোয়া। ছাত্রদেরকে এক্সাইটেড রাখার জন্য তরুণ শক্তিটা অসাধারণ, কিন্তু এক্সাইটেড রেখে
তাদের দ্বারা ভুল হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব বিনিয়ামিন মোল্লা, আপনার মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যেক যোদ্ধাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনার কাছে শুনতে চাই, কেমন বাংলাদেশ আপনারা বিনির্মাণ করতে চান? আর অনেকগুলো কথা বলেন স্বামী হায়দার পাটোয়ারি, সেগুলো যদি আমি অবশ্যই উত্তর দিব। জি, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেই বাংলাদেশে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা সচিব, প্রত্যেকটা আমলা তারা বুকে হাত দিয়ে গলা উঁচু করে বলতে পারবে যে আমার অ্যাকাউন্ট চেক করেন, আমার আয় ব্যয় চেক করেন, কোনো সমস্যা নেই। আমি এখন প্রশ্ন রাখতে চাই যে যারা এতদিন দেশ চালিয়েছেন তাদের আন্ডারেই তো আমলারা ছিল, এমপি মন্ত্রীরা যারা ছিলেন, এমপি মন্ত্রী সহ যে আমলারা ছিলেন তারা কতজন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তারা সৎ ছিলেন? আমি প্রশ্ন রাখছি যে উনি একটু আগে বললেন যে জি, উনি একটু আগে বললেন যে ছাত্রদেরকে ভুল বোঝানো হচ্ছে, ছাত্ররা জায়গায় জায়গায় গিয়ে এক একজনের বিরুদ্ধে আন্দোলন করে তাকে নামাচ্ছে। তা আমি চ্যালেঞ্জ করছি আজকে ওপেন এই মিডিয়াতে যে প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে, প্রত্যেকটা দপ্তর অধিদপ্তর থেকে, প্রত্যেকটা সরকারের বিভাগ থেকে, বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে আওয়ামী লীগের নেতারা তারা শ্বেতপত্র প্রকাশ করুক, তারা শ্বেতপত্র প্রকাশ করুক, নিজেদের যে কৃতকর্ম, তাদের যে আয় ব্যয় যত হিসাব আছে এগুলো প্রকাশ করুক। কারণ তাদের কাছে গেলে তো এখন তারা বলে যে এতদিন কাজ করতে পারি নাই, হাত বাঁধা ছিল, এই বাঁধা ছিল, সেই বাঁধা ছিল, এই সমস্যা ছিল। তাহলে কারা এগুলো করলো সেগুলো আপনারা প্রকাশ করেন, সাহস থাকলে প্রকাশ করেন। আপনি যদি এর সাথে জড়িত না হয়ে থাকেন তাহলে এগুলো প্রকাশ করেন। আগে তো বিভিন্ন সময় আমরা কিন্তু বলেছি যে আপনারা যারা এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে কিংবা সরকারের বিভিন্ন আমলারা যারা দায়িত্ব গ্রহণ করবেন, আপনারা আগে আপনাদের আয় ব্যয়ের হিসাবটা দেন। কেউ শুনে নাই, সংসদেও আলাপ হচ্ছে কিন্তু যে মন্ত্রীদের নির্বাচনের আগে দেন, 5 বছর পর কিংবা 3 বছর পর দেখা হবে। কেউ কিন্তু এমনকি 5 বছরের শুনেন 5 বছরের ব্যবধানে এক একজনের 2800 গুণ 2800% সম্পদের পরিমাণ বেড়েছে, কিন্তু তাদেরকে জবাব দিয়ে করা। আমার প্রশ্ন হচ্ছে, এই যে দুর্নীতিবাজ আজিজ, এই যে দুর্নীতিবাজ বেনজির, এই যে দুর্নীতিবাজ আসাদুজ্জামান মিয়া, এই যে আমরা দুর্নীতিবাজ, এবং এত এত প্রমাণিত বাংলাদেশের দুর্নীতি বলতে গেলেও কয়েক দিন চলে যায়, সবাই জানে কিন্তু কেউ কিছু বলছে না। তাহলে এই দুর্নীতিবাজদের কোনো বিচার করেছে এই সরকার? করে নাই। তাহলে এখন ছাত্ররা যদি গিয়ে এই যে পিএসসি চেয়ারম্যান সেখানে গিয়ে যদি তার পদত্যাগের আন্দোলন করে, তাহলে কি আমাকে কেউ ভুল বুঝালো? আমাকে কেউ ভুল বুঝিয়েছে? না। এখন ছাত্ররা গিয়ে যদি এখন এনবিআর এর যিনি দায়িত্বে আছেন তার যদি পদত্যাগ দাবি করে যে আপনি কেন এসালামের গ্রুপের 500 কোটি টাকার আপনি রেভিনিউ আপনি মাফ করে দিলেন, তখন ছাত্রদেরকে কি ভুল বোঝানো হবে? এখন বলা হচ্ছে যে এই বিচারপতিকে আমাদেরকে ভুল বুঝিয়ে বা এদেরকে পদত্যাগ করানো হচ্ছে। এই বিচারপতি যদি থাকেন, তিনি কি বিচার, আমি আমার বিচারের কথা বলছি, আমাকে 2000 জাতীয় নির্বাচনের আগে 23 সালে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে আমি ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়ে সেখানে বক্তব্য দিয়েছিলাম, সেখানে স্লোগান দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে, স্টেপ ডাউন হাসিনা। আমাকে সেই অপরাধে ডাক্তার সাবেক বিপি গণতন্ত্রের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে যেভাবে তারা ধরে ঘর দরজা ভেঙে নিয়ে গেল এবং বলা হলো জঙ্গি, আমি নাকি জঙ্গি, অথচ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওপেন পলিটিক্স করি, ছাত্রদিগের পরিষদ, আমি তখন অ্যাক্টিভিজম করতাম বিশ্ববিদ্যালয়ে, এবং আমাকে নিয়ে গিয়ে তারা সলিটারি কনফাইন্টে রাখলো 6 মাস। আমাকে এমন একটা সেলের ভিতরে রাখা হয়েছে, আমাকে সেখানে কারোর সাথে দেখা করতে দেওয়া হতো না, কারোর সাথে কথা বলতে দেওয়া হতো না, এবং জেলখানায়ও কিছু নিয়ম নীতি আছে। ওটাই কি আয়নাঘর ছিল? ওটা আয়নাঘরের চেয়েও ভয়ঙ্কর। সেখানে কিছু নিয়ম নীতি আছে, কার্ড দেয়, কেস কার্ড দেয়, যেগুলো দিয়ে সেখানে বই পুস্তক পড়া যায়, খাবার কিনে খাওয়া যায়, বাইরে থেকে টাকা দেওয়া যায়। আমাকে সব কিছু স্যাংশন দিয়ে দেওয়া হয়েছিল, এমনকি 1 সপ্তাহ পর পর টেলিফোনে কথা বলতে পারতেন, মির্জা ফখরুল সাহেব বলতে পারতেন, জামাতের বড় নেতারা বলতে পারতেন। কিন্তু আমি এমন ভয়ঙ্কর ব্যক্তি হয়ে গেছিলাম সরকারের জন্য, আমাকে ফোন কলে পর্যন্ত কথা হয়। এবং এরপরে আমাকে একে একে 10টা মামলা দেওয়া হয়েছে। নির্বাচনের 2 মাস পরে আমি বের হয়েছি, 2 মাস পরে, এবং আমার কোনো চুরি ডাকাতি কোনো মামলা, সব রাজনৈতিক মামলা। এখন প্রশ্ন করছি যে এই যে বিচারপতি, এই বিচার বিভাগ যারা এগুলো করেছেন, আমরা তাদেরকে সেখানে বসিয়ে রেখে আমরা আশ্বস্ত হব যে তারা এই যে হত্যাগুলো করেছে এই হত্যাগুলোর বিচার তারা করবে। এটা তো বোকা স্বর্গে বসবাস করা ছাড়া আর কিছু না। আর ছাত্রদেরকে এত ছোট মনে করা যায় বা এত বোকা মনে করা কিছু নাই। বাংলাদেশে যত ইতিহাস রচিত হয়েছে পরিবর্তনের, সেই 52, 69, 71, 90 সবগুলোর মূল নায়ক ছিল ছাত্ররা। তারাই সংগঠিত করেছে। এবং এবার যেভাবে পরবর্তীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিবাদী শক্তি, জনতা
তারা যুক্ত হয়েছে, এবারও ঠিক একই জিনিস হয়েছে। সুতরাং ছাত্রদেরকে এত ছোট বা এত অবুঝ মনে করার আসলে কিছু নাই। আর আমি আরেকটি জিনিস বলতে চাই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এক্সেপ্ট ছাত্রলীগ এবং জাতীয় ছাত্র সমাজ, কারণ একটা স্বৈরাচার খুনি এবং তাদের দোসর, তারা ছাড়া সকল ছাত্র সংগঠন আমরা দলমত নির্বিশেষে সেখানে বসেছিলাম। আমাদের মতের পার্থক্য আছে, ডান বাম, কিন্তু দেশের এই বৃহৎ স্বার্থে আমরা এখন বসেছিলাম। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে না এবং 14 তারিখ 15 তারিখ শিক্ষার্থীরা রাজপথে থাকবে এবং 21 তারিখ রাজপথে থাকবে। কেন এই সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের কারণ হচ্ছে, আমি বলবো যে এই যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তাকে এখনো আওয়ামী লীগ তার সভাপতি হিসেবে রেখেছে। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে তারা যে আওয়ামী লীগ তো দোষী না। আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আপনারা কি বলেছেন যে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য? আপনারা কি এই ধরনের কোনো রিফরমেশনের কথা বলেছেন? এখনও তো আপনারা শেখ হাসিনাকে ভগবান আল্লাহ খোদার মতোই মানছেন। হ্যাঁ, তিনি কি বলছেন? তার পুত্র বলছেন আবার রাজনীতিতে ফিরবে, আবার ব্যাক করবে, বলছেন যে তিনি তো পদত্যাগ করে নাই। হোয়াট দ্য সেন্স? আপনি যদি বলেন যে তিনি পদত্যাগ করে নাই, আপনারা একটা পরিবর্তন করেছি আমরা, আপনারা সেটাকে স্বীকৃতি দিচ্ছেন না। আপনারা বলছেন পদত্যাগ করে নাই, আবার বলছেন যে দেশে ফিরবে, আবার বলছেন যে রাজনীতিতে ফিরবে, আবার বলছেন আওয়ামী লীগকে মানে শেষ করা যাবে না, আবার বলছেন যে দেশে, আবার দেখছি যে ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে প্রচার করা হচ্ছে এবং তার পুত্র এগুলো লিখছেন যে দেশে মৌলবাদীরা এগুলো করতেছে, ইসলামিস্টরা তাকে তাড়িয়ে দিয়েছে, দেশে এখন জঙ্গিবাদী পরিস্থিতি তৈরি হবে যেন ইন্টারন্যাশনালি নতুন সরকারটা রেকগনিশন না পায়। তার মানে আপনি কি পরিবেশ তৈরি করছেন? যে আপনারা আবার বলছেন, আমি দেখছি যে ছাত্রলীগের সাবেক নেতারা এবং আওয়ামী লীগের অনেক নেতারা মানে পোস্ট দিচ্ছেন যে বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয়, সুতরাং সাবধান। মানে তার মানেটা কি? আপনারা প্রতি বিপ্লব করতে যাচ্ছেন। আমরা যদি এখন প্রস্তুতি নিই, তাহলে আপনারা বলবেন যে আমরা এখন আওয়ামী লীগের নেতাদেরকে তাড়িয়ে দিচ্ছি, শিক্ষকদেরকে পদত্যাগ করাতে বাধ্য করছি, বিভিন্ন অফিসে সরকারি আমলাদেরকে আমরা চাপ প্রয়োগ করছি। আমরা কেন করছি? আপনারা যদি শান্ত থাকতেন, আপনারা যদি এই পরিবর্তিত পরিস্থিতিটাকে আপনারা যদি মনে করেন যে ছাত্রদের এই ড্রাইভটা, এই মুভটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের বিপ্লব, আমাদেরকে সাপোর্ট করা উচিত। হতে পারে আমি আওয়ামী লীগ, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে জাতীয় পার্টি, গণ অধিকার, বামপন্থী, ডানপন্থী, ছাত্ররা যেভাবে আজকে আমরা বিশ্ববিদ্যালয়, আবারও বলছি যে আজকে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠনগুলো, ছাত্র শিবির, আমরা সবাই এক প্ল্যাটফর্মে বসতে পেরেছিলাম। আপনারা পারবেন? একটা চ্যালেঞ্জ করে দিচ্ছি, আপনারা জাতীয় নেতারা পারবেন সব রাজনৈতিক দলগুলো একসাথে বসতে? এখন হয়তো পারবেন, কিন্তু আগে তো পারেন নাই, নির্বাচনের আগে পেরেছেন। আমি কি শেষ করে দিব, আমরা কেন বসেছি? আমরা আজকে বসেছিলাম দেশকে সংস্কার করার জন্য। আমরা কোন সংস্কার নিয়ে আপনার কাছে আমি আবার আসবো। রাশেদা রনক খান, রাষ্ট্রীয় 4 মূলনীতির মধ্যে অন্যতম হচ্ছে সমাজতন্ত্র, তারপরেও কেন বৈষম্য বিরোধী বিপ্লব অনিবার্য হয়ে উঠল? সমাজতন্ত্র তো আসলে সংবিধানের ভেতরেই থাকলে বা কোথাও মানে মুখে মুখে থাকলে হবে না, কাজের মধ্যে থাকতে হবে। আমরা এতক্ষণ শুনেছি কী ধরনের বৈষম্য হয়েছে এবং এই বৈষম্যগুলো এত প্রকট হয়ে গিয়েছিল, যেমন ইনস্টিটিউশনগুলো তাদের স্বাধীনভাবে কাজ করতে পারছিল না। হ্যাঁ, আজকে পুলিশ বাহিনীকে কি পরিমাণ, আমি 2011 সালে সরকার পুলিশ নিয়ে একটা অনুষ্ঠান করেছিলাম, যে 2011 সালেই আমি মানে আমার মনে হয়েছিল, আমরা যারা প্রোগ্রামটা করেছিলাম 3 পর্বের করেছিলাম এবং তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সোহেল তাজ, তাকে স্টেজে এনে আমরা মুখোমুখি করেছি জনগণের, যে বলতে হবে সরকারের সাথে আসলে পুলিশের সম্পর্কটা এই আওয়ামী লীগ সরকার কিভাবে দেখতে চায়। তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেও বলেছিলেন, আমার এখনও মনে আছে, ইউটিউবে পাওয়া যাবে, যে এইটা সংস্কার করতে হবে, কিন্তু সেই সংস্কার 2024 সালেও হয়নি এবং হয়নি বলেই আজকে ছাত্ররা তাদের মুখোমুখি হয়েছে, ছাত্রদের মুখোমুখি তারা হয়েছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছে এবং এখন বিপদে সবচেয়ে বেশি তারাই আছে, কারণ তারা যখন মাঠে গিয়ে কাজ করতে যায় ছাত্ররা তাদের উপরে চড়া হচ্ছে, কারণ তাদের মারা হয়েছে। এবং একই সাথে আবার তারা কাজ করতে গিয়ে, আপনি যখন কাজ করছেন আপনি তো একভাবে পুরস্কৃত হবেন, সেখানে তিরস্কৃত হলে তো একটা বাহিনী কাজ করতে পারে না। তার মানে হচ্ছে বাহিনীগুলো ভেতরে ভেতরে কতটা ভেঙে গেছে। এখন ইনস্টিটিউশনাল পাওয়ার যদি না থাকে একটা দেশ তো চলতে পারে না। এটা তো একটা স্ট্রাকচারে আপনি যদি ইটগুলো ভালোভাবে ভালো ইট নিয়ে স্ট্রাকচারটা গঠন না করেন, এই স্ট্রাকচার এক সময় ভেঙে পড়বে এবং তা ভেঙে পড়েছে।
তো এখন এই বৈষম্যটা ছাত্ররা প্রথমে শুরু করেছে। আমরা দেখেছি যে পুলিশের মধ্যেও কিন্তু একটা ভয়াবহ ক্ষোভ যে তাদেরকে অন্যায় কাজ করতে বাধ্য করা হয়েছে এবং সেখানেও তারা নিগৃহীত হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন চাপে তারা ছিল, বাধ্য করা হয়েছে। এবং একই সাথে একটা অন্যায় দেখলে কিন্তু আরো 10টা অন্যায় তৈরি হয়। যেমন রাস্তায় যখন একজন রিক্সাওয়ালা থেকে 2 টাকা ঘুষ নিতে, এটা নিশ্চয়ই হেড অফ দ্য স্টেট বা কেউ বলে দেন নাই, এটা তার চারিত্রিক সমস্যা থেকে সে করেছে, যে আরেকজন 2 কোটি টাকা থাকলেও না নিতে পারে, ওটা যার যার চারিত্রিক স্ট্রেংথনেসের উপরে নির্ভর করে। কিন্তু পুরো বিষয়গুলো নিয়েই তো এখন ছাত্র জনতা কথা বলছে, পুরো পুলিশ বাহিনীটাকে এভাবেই দেখছে। এই যে ইনস্টিটিউশনাল পাওয়ারটা লেস হয়ে গেল, লেস না একদম 0 কোটায় চলে যাচ্ছিল, ওটার বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা। কিন্তু আন্দোলনটা কিন্তু এখানে ছিল না, আন্দোলনটা শুরু হয়েছিল একদমই একটা নিউট্রাল জায়গা থেকে, যে কোটার দরকার নাই, কারণ আনএমপ্লয়মেন্ট, হ্যাঁ, অ্যাক্সেস টু এমপ্লয়মেন্ট তাদের ছিল না ছাত্রদের। প্রচুর পরিমাণে স্কুল কলেজ হচ্ছে, বিশ্ববিদ্যালয় হচ্ছে জায়গায় জায়গায়, মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উপরে অনেক জোর দিয়েছে অতীতের সরকার। কিন্তু এই বাচ্চাগুলো কিভাবে বের হবার পরে চাকুরি, জবের জায়গায় যাবে, এন্টারপ্রেনিউর হবে, হোয়াট এভার, সেই জায়গাগুলো আমরা বুলি হিসেবে যতটা পাচ্ছিলাম, ফিল্ডে আমরা ছাত্রদের কাছে সেটা তাদের কাছে পর্যন্ত যাচ্ছিল না। ফলেই তো এই জায়গাটা তৈরি হয়েছে। এই জায়গাটাতে এখন মনে হচ্ছে যে তারা যা করতে চেয়েছিল তা কিন্তু সফল হয়েছে। এখন আস্তে আস্তে যাদের উপর ভরসা করে তারা রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, তার আমি একদম এই জায়গাটা আমার মনে হয়, আমি শিক্ষক হিসেবে বলতেই পারি, তাদেরকে কিছুদিন সময় দেওয়া দরকার। লেট দেম ওয়ার্ক, তারা করুক না, তারা কি করতে পারে, তারা তো সংস্কার, তারা কেউ, মানে বাংলাদেশের একমাত্র প্রাইড, বাংলাদেশের জায়গা থেকে আমরা নোবেল প্রাইজ পাবো এরকম ভাবি নাই। সেই মানুষটা যখন তার সকল কার্যক্রম ফেলে 27টা বোধহয় না মন্ত্রণালয়, কয়েকটা 27টা মন্ত্রণালয় এখনও তার হাতে রেখেছে, অর্থাৎ তিনি আস্তে আস্তে চিন্তা করছেন কোথায় কোন মন্ত্রণালয় কার কাছে দিবেন, হয়তো আস্তে আস্তে ছাড়বেন, তার পক্ষে সম্ভব না এতগুলো মন্ত্রণালয় রাখা, অর্থাৎ একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে চলছে। তাদেরকে আমরা সবাই একটু সময় দিই, ছাত্র জনতাও দেখ, আমরা সুশীল সমাজও দেখ, অন্যান্য রাজনীতিবিদরা দেখ, কিন্তু আমরা দেখছি সবাই অস্থির। কেউ বলছে প্রতি বিপ্লবের কথা, কেউ বলছেন এখনই চলে আসতে হবে, মহাসমাবেশ অলরেডি করে ফেলেছে, কেউ বলছে যে না এখান থেকে ঘোষণা দিচ্ছে যে কি কি করবে এই সরকার। না, তাহলে এই সরকারকে ডাকলেন কেন? উনি তো বলেছে, আমাকে ডেকেছেন কেন? যদি আমাকে ডাকেন আমার কথা শুনতে হবে। এখন উনি কথা বলছেন না, বলছেন অন্যরা সবাই, তাহলে বিষয়টা দাঁড়ালো কি? তাহলে তো উনাকে আনার দরকার ছিল না, বা এই বিপ্লবেরই দরকার ছিল না। যেভাবে চলছিল এভাবেই চলুক, কারণ তখন চলেছে একজনের কথায় বা একটা গোষ্ঠীর কথায়, এখন আবার আরেকটা গোষ্ঠীর কথায় চললে তাহলে দাঁড়ালো কি? আপনি যখন দেখেন, আর সার্বজনীনতা হারিয়ে যাবে। আমার সবচেয়ে ভয়টা কি, আমরা ছাত্র শিক্ষকরা আন্দোলন করেছি বা যেভাবে একাত্মতা ঘোষণা করে এগিয়েছি, এই সার্বজনীনতা হারিয়ে যেতে সময় নেবে না। এই যে জীবনের এতগুলো জীবন দিয়ে দেওয়া এই আন্দোলনের জন্য, সেটা সুফল যদি আমরা ঘরে তুলতে না পারি, কোনো মানে সবাই কিন্তু ওই জায়গাটাতে সবার মধ্যে একটা ভয় যে এই সুফলটা, এই যে আত্মদান, এই যে আত্মবলিদান করা, যে পরিমাণ ছাত্ররা তাদের জীবনটা দিয়েছে, আবু সাইদের কথা যদি দেখেন কিভাবে বুক পেতে দিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে, সেটা যদি আমি একটা সহজ উদাহরণ দিই আশিক ভাই, আমাদের বাড়িতে কি হয়, বাসা বাড়িতে ম্যাক্সিমাম বাবারা কষ্ট করে চাকরি করে টাকা দেন, আমরা চলি না, আমরা খাওয়া দাওয়া করি, আর মারা যারা চাকরি করেন আর নয়তো বাসার কাজ করেন। এখন সারাদিন যদি বাবা সারাক্ষণ খোঁচা দিতে থাকে ছেলে মেয়েকে যে আমি আয় করে করে তোদেরকে চালাই, কয়দিন ছেলে মেয়ে মেনে নেবে? এটা মেনে নেয়? আমার ছাত্রছাত্রীরা বা আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম আমরা মেনে নিয়েছি। আমার বাবা যদি সারাক্ষণ বলতো এই কথা, মেনে নিতাম না। ঠিক একইভাবে এই আন্দোলনের ক্ষেত্রেও ছাত্র আন্দোলন যা করেছে, যা অন্যরা পারছিল না, আমরা কেউ পারছিলাম না, অল ক্রেডিটস গোস টু দ্যাম। কিন্তু একটা থামারও জায়গা আছে, একটা ভাবারও জায়গা আছে। সবচেয়ে বড় কথা, থামার দরকার নাই, করুক, যা করছে। কিন্তু যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, যাদেরকে আমরা বলছি আচ্ছা ঠিক আছে আপনারা দেশটা সংস্কার করুন, তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত। দে উইল টেক ডিসিশন হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ। ওই জায়গাটা দিতে হবে, নয়তো জি ধন্যবাদ, আবার হেরে যাব হয়তো। জি ধন্যবাদ জনাব আবু আলম শহীদ। এমন কোনো জায়গা নেই, এমন কোনো খাত নাই যেখানে অসহনীয় বৈষম্য তৈরি করা হয়নি। এর কারণটা কি? না, বৈষম্য তো সমাজে একেবারে হাজার হাজার বছর ধরে আছে। আপনি বৈষম্যহীন সমাজ কি আছে নাকি পৃথিবীর কোথাও? নাই। এখন আমাদের দেশে আমরা যে উন্নয়ন করেছি বা বাংলাদেশের বৈষম্যের স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল, সেখানে আমরা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম, বৈষম্য কমানোর কথা ছিল। বাট আমাদের ইকোনমিক ইন্ডিকেটরে অনেক উন্নতির কথা বলা হয়, কিন্তু বৈষম্য কমে নেই।
আমাদের বৈষম্য আপনি একটু আগে বললেন তো 40% মানুষ যে শহরে বস্তিতে থাকে, তো সেই শহরে আপনি অট্টালিকায় নিরাপদে থাকবেন কিভাবে? এই আন্দোলনে অনেক মানুষ যে অংশগ্রহণ করছে তারা মূলত বৈষম্য, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের কারণে। মুদ্রাস্ফীতি ডাবল ফিগার, ডাবল ডিজিট, আজকে 11 পয়েন্ট কত মুদ্রাস্ফীতি, জিনিসের দাম এত বেশি, আয় কম। সুতরাং আমি যখন একালি ডিম কিনতে পারি না, তখন যাদের যাদের নাম শোনা যায়, কেউ কেউ হাজার হাজার কোটি টাকার মালিক, 2000 কোটি টাকার মালিক, মানে চুরির টাকা, দুর্নীতির টাকা, 400 কোটি টাকার পানি যে বহন করতো তার মালিক 400 কোটি টাকা, তখন এই মানুষের মনে ক্ষোভ জেগে ওঠে। এই যে ছাত্র গণ অভ্যুত্থান প্রথমত ছিল কোটার একটা শান্তিকামী আন্দোলন, সেটা পরবর্তীতে যে এত বড় হয়েছে, এই বৈষম্যগুলো সেখানে ওয়ার্ক করেছে। বৈষম্য তো আছে এবং বৈষম্য দূর করতে হবে। এখন বৈষম্য দূর করতে হলে কি 15ই আগস্ট জাতীয় শোক দিবস না হলে বৈষম্য দূর হয়ে যাবে? এই যে ছাত্ররা ওনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, বসে সিদ্ধান্ত নিলেন 15ই আগস্ট কোনো জাতীয় শোক দিবস হবে না, তো এটা কি বৈষম্য দূর করার জন্য? এটার সাথে তো বৈষম্য, সামাজিক বৈষম্য, তাদের যে আন্দোলন, তাদের যে লক্ষ্য, সেগুলোর কোনো সম্পর্ক নাই। তাদের লক্ষ্য, তাদের তো প্রথমে ছিল কোটা, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি, নতুন করে বলার কিছু নেই। কোটা সংস্কার হবে, ভবিষ্যতেও করতে হতে পারে, এবং এটা নিয়ে আমরা ভবিষ্যতে গভীর আলোচনা করতে পারবো, আজকে এটা আলোচনা করব না। কোটা থেকে আপনার ছাত্র হত্যার পরে এই আন্দোলন চলে গেল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং সেই আন্দোলনে এক দফার আন্দোলনে রূপান্তর করলো, এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা উনি পদত্যাগ করে চলে গেলেন। কেউ কেউ বলবেন পালিয়ে গেলেন, সব ঠিক আছে, চলে গেলেন, তখন তো এক দফা আপনি অ্যাচিভ করছেন। এরপরে আপনি একটা সরকার করতে চাইলেন, অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার কিন্তু আমাদের সংবিধানে নেই, সংবিধানে ছিল না, এবং সংবিধানের মধ্যে এই সরকার নয়, এটা ক্লিয়ার থাকতে হবে যে এটা সংবিধানের মধ্যে না। বাট কেন তাহলে এই সরকার হচ্ছে ছাত্র গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট যে পরিস্থিতি, এই পরিস্থিতির কারণে এরকম একটা সরকার দরকার। আমরা বিস্তারিত শুনবো, আমি আরো সময় দিব, আমার একটা বিরতির সময় হয়েছে, বিরতিটা শেষ করে এসে ঠিক এই জায়গা থেকে আমরা শুরু করবো। ধন্যবাদ আপনাদের। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবারও স্বাগত, দেখছেন কেমন বাংলাদেশ অনুষ্ঠান, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। আমি বলছিলাম যে এখন যে সরকার আছে, আমাদের যে সংবিধান ছিল, সেই সংবিধানে এই ধরনের সরকার হওয়ার কোনো সুযোগ ছিল না। সেই সরকারটা হচ্ছে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরিণতিতে যখন একটি সরকার প্রধান পদত্যাগ করে চলে গেলেন দেশ থেকে, এবং পার্লামেন্ট যখন বাতিল করা হলো, যখন সুপ্রিম কোর্ট বলল যে 106-এর আন্ডারে এরকম একটা সরকার গঠন করা যায় এবং শপথ করানো যায়, তখন এই সরকারটা গঠিত হয়েছে, এর নাম হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সুযোগ দিতে হবে। তাদের উপরে অযথা চাপ, যে ভূতের ভয়, ভূত আসতেছে অন্ধকারের মধ্যে, সেই জন্য এমন কিছু করা যাবে না যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারটা বিব্রত হয়। আমি এই জন্য আবার 15ই আগস্টের শোক দিবসে ফিরে যাচ্ছি, কেন ওনারা যেহেতু বললেন যে তারা একটা আলোচনা করেছেন এবং তাদের ওখানে তারা জমায়েত হয়েছিলেন এবং আলোচনা করে ঠিক করেছেন যে 15ই আগস্টে কোনো জাতীয় শোক দিবস পালন করা যাবে না। এই সিদ্ধান্ত ছাত্রদের নেওয়ার রাইট আছে, বাট তারা যেভাবে বলছেন সেটা খুবই অন্যায়, অবিবেচনা প্রসূত, এবং এটা হয়তো সম্ভব হবে না। এই সিদ্ধান্ত তো সরকারকে নিতে হবে, কারণ এটা একটা জাতীয় শোক দিবস, এটা বাতিল করলে সরকার বাতিল করবে। যে সরকারের উপরে ওনাদের আস্থা আছে, উনারই তো ডক্টর ইউনূসকে বিদেশ থেকে ডেকে আনছেন, উনি তখন প্যারিসে কাজে ছিলেন, উনি এসছেন, ওনারাই সব অ্যাডভাইজারের ব্যাপারে ওনাদের সাথে কথা হয়েছে, 3 বাহিনী প্রধান বসেছিলেন, রাষ্ট্রপতি বসেছিলেন, কথা হয়েছে, কথার মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে। এই সরকারকে সুযোগ দিতে হবে, যেমন রাজনীতিবিদদের যারা চলে গেছেন তাদেরও সুযোগ দিতে হবে, যারা আসেন ক্ষমতায় আসতে চান ভবিষ্যতে তাদেরও অপেক্ষা করতে হবে। 15 বছর অপেক্ষা করছেন, তো আরও 15 মাস অপেক্ষা করতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না, কেন 15 বছর নির্যাতন সহ্য করে অপেক্ষা করছেন। তো এবং যারা আন্দোলনে ছিলেন প্রত্যেকের কিন্তু দায়িত্ব হলো এই সরকারকে সেই সুযোগটা দেওয়া, যাতে যে সমস্ত বিষয় বলা হচ্ছে ডিটেইলে, যে আমলাতন্ত্র, পুলিশ, বিচার বিভাগ, সেনাবাহিনী বা অমুক আয়নাঘর, এই এত কিছু যে আমরা বলছি, এই জিনিসগুলোর একটা শান্তিপূর্ণ সমাধান এবং একটা রিজলভ এটা করতে হবে, রাজনৈতিক বন্দোবস্ত সংস্কার করতে হবে এবং রাজনৈতিক বন্দোবস্তটা করতে হবে। এই সুযোগটা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে, এবং এটা দিতে হবে আমাদের সকলকে। এটা শুধুমাত্র অমুকের দায়িত্ব, তার দায়িত্ব, ওনার দায়িত্ব, এরকম না, এটা আমাদেরকে এই সুযোগটা দিতে হবে। ছাত্র জনতা জেগে থাকুক,
ছাত্র আন্দোলনকারীরা জেগে থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারা জেগে থেকে এমন কাজ করতে পারবেন না যাতে তাদের দ্বারা প্রতিষ্ঠিত সরকার বিব্রত হয় এবং তারা একটা এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে তারা কারোর সাথে মুখোমুখি দাঁড়িয়ে যায়। কারণ দেশটা আমাদের, পুরো বাংলাদেশের মানুষ একটি দেশটা আমাদের, পুরো বাংলাদেশের দেশটা আমাদের, দেশটা আমাদের 17 কোটি 18 কোটি মানুষের দেশ, এবং এখানে অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক গোষ্ঠী থাকবে, এবং ডেমোক্রেসির বিউটি এটাই যে আপনারা প্রত্যেককে কথা বলার সুযোগ দিবেন, প্রত্যেককে তার মতো করে কাজ করার সুযোগ দিবেন, সেই জন্য দেশের বিরোধী কোনো কাজ না করে, এটা ইনশিওর করবো। জি, ধন্যবাদ আপনাকে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আপনার কাছে শুনতে চাই। আমি প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা আহত তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আমরা এমন একটা আলোচনা করছি যে আলোচনাটা একটা স্বাভাবিক অবস্থায় করা যায়, এবং বিষয়টা হলো একটা স্বাভাবিক অবস্থা। আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা একটা অস্বাভাবিক অবস্থা, এবং আপনাকে কিন্তু মনে রাখতে হবে এটা একটা ডিপ স্টেট, এবং ডিপ স্টেটকে যারা এই দেশটাকে ডিপ স্টেটে রূপান্তরিত করেছে, আমি বলি না যে শুধু আওয়ামী লীগ সরকার করেছে, গত 52 বছরে এটাকে ডিপ স্টেটে নেওয়া হয়েছে, কিন্তু গত এক যুগে এটাকে যেভাবে ডিপ স্টেটের দিকে নিয়ে যাওয়া হয়েছে, সেই ডিপ স্টেটের অ্যাক্টররা কি বসে থাকবে? তারা কি বসে আছে? এই জন্যই আপনার ওই যে সিঁদুর মেঘ দেখলেই যে ভয় আসে, সেই ভয়ের কথাটা, এটা একটা অস্বাভাবিক অবস্থা। আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু সিপাহী বিপ্লবের এত বড় বিপ্লব হওয়ার পরও সেটা কিন্তু ফল আমরা পাই নাই। বাস্তিল দুর্গের পতনের পরে, আপনার ফরাসি বিপ্লবের পরে বিপ্লবটা শুরু হয়েছিল কীভাবে? রুটির দাম বাড়ানো নিয়ে। সেটার কী রেজাল্টটা আপনি পেয়েছিলেন? 1917 সালের অক্টোবর বিপ্লবের পরে যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল, সেই রেজাল্টটা তো রাশিয়ার মানুষরা পায় নাই। আমি এটাকে বিপ্লবও বলছি না, এটা গণ অভ্যুত্থান ধরেন, গণ অভ্যুত্থান পায় নাই, যার জন্য রাশিয়া ভেঙে যায়। এবং আপনার সিরিয়াতে কি হলো? আজকে 11-12 বছর ধরে গৃহযুদ্ধ চলছে, একটা বাচ্চা মারা গেছিল। আজকে মিশরে কি হলো? সিসি আছে ক্ষমতায়। আপনি এই বাংলাদেশের এই গণ অভ্যুত্থানটাকে আপনি মিলাতে পারবেন ইরানিয়ান বিপ্লবের সাথে। ইরানিয়ান বিপ্লবের মানুষ রেজা শাহ পাহলভি পালাই, এবং বাংলাদেশে 818 বছর আগে একজন শাসক পালিয়ে গেছিলেন, তার নাম লক্ষণ সেন। আর 818 বছর পরে আরেকজন শাসক পালিয়ে গেছেন, ওনার নাম হলো শেখ হাসিনা। এবং উনি পালিয়ে গেছেন কাকে রেখে? 75 বছর বয়সের একটা রাজনৈতিক দল যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার নেতৃত্বে স্বাধীন হয়েছে বাংলাদেশ। উনি পালিয়ে গেছেন কাদেরকে রেখে? 60 থেকে 65 লক্ষ অ্যাক্টিভ ওয়ার্কার যারা এই দেশে আছে তাদেরকে রেখে উনি পালিয়ে গেছেন। এবং একজন ওই যে ফজলুর রহমান একসময় ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি বলছেন আজকে যে একজন আওয়ামী লীগের কর্মীকে দেখলেই এখন সবাই বলবে তোর নেতৃত্ব পালিয়ে গেছে। তো নেত্রী পালিয়ে গেছেন, আওয়ামী লীগ কি পালিয়ে গেছে? ডিপ স্টেটের অ্যাক্টররা কি পালিয়ে গেছে? আওয়ামী লীগের কর্মীরা তো এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডে গেছে। আওয়ামী লীগের এই যে লোকজন তো এক ইউনিয়ন থেকে আরেক উপজেলাতে গেছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা কি পালিয়ে গেছে? আর আওয়ামী লীগের যারা সচিবালয়ে কাজ করে তারা কি পালিয়ে গেছে? এই যে আমার ছাত্র নাহিদ আজকে মিটিং করতেছে, এই যে ওরা ছাত্র এই যে মিটিং করতেছে, ওদের ডাইনে ব্যয়ে যারা বসা, এদের কাছেই তো 4,000-5,000 কোটি টাকা সম্পর্কে তাদের বিরুদ্ধে অভিযোগ। মিটিং তো করতেছে তাদেরকে নিয়ে, তাই সময় তো দিচ্ছে, সময় দিচ্ছে না, সময় তো দিচ্ছে, এখনই তো তাদেরকে বের করে দিচ্ছে না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা অস্বাভাবিক পরিবেশ, অস্বাভাবিক পরিস্থিতি। প্রতি বিপ্লব না হইলেও এটাকে আন্ডু করার মতো বহু লোক কিন্তু আমাদের আশেপাশে এই জায়গাতে কাজ করতেছে। আপনি যাতে এখানে আপনি মনে করেন না, ডক্টর ইউনূস বলছিলেন যে এখানে যে আপনার ডক্টর ইউনূসের মতো লোক, প্রফেসর ইউনূসের মতো লোক বলছেন আমাকে ডিস্টেবিলাইজ করবেন, আপনার 7 সিস্টার্স ডিস্টেবিলাইজ হবে, মায়ানমার ডিস্টেবিলাইজ হবে, ডক্টর ইউনূস বলছেন, আমি আপনি বলি নাই। আমাকে ডিস্টেবিলাইজ করবেন, আপনার অরুণাচল যাবে। 1962-তে তো অরুণাচল অর্ধেক গেছে, বাকিটাও যাবে। এই থ্রেটটা দেওয়া দরকার ছিল, এই কথাটা বলার দরকার ছিল। আমি ওই জায়গাটাতে আমি এগ্রি করি যে তাদেরকে সময় দেওয়া দরকার। ওই জায়গাটাতে আমি এগ্রি করি তাদের আরও রিসোর্স দরকার, তাদের আরও লোক দরকার।
আলী ইমাম মজুমদার সাহেবকে আজকে নিছেন, আরও অনেক লোককে নেওয়া দরকার। এইটাও আমি স্বীকার করি যে প্রত্যেকটা লোকের কথা বলার অধিকার আছে, স্বাধীনতা আছে, তার রাজনীতি করার অধিকার আছে, এবং সে আমার এগেনস্টে যদি থাকে বলতে পারে যে কথাটা, তারও মানবিক মর্যাদা আমাকে রক্ষা করতে হবে। কিন্তু আপনাকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে, আমি এই বুড়া বয়সে আমরা যা পারি নাই, তারা কিন্তু ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা দিয়ে দিছে। আপনি 9 থেকে 10 কোটি বাচ্চা, 12 বছর থেকে 29 বছরের ইয়াথ অ্যান্ড অ্যাডোলেসেন্স, আপনি তার হিউম্যান সিকিউরিটি ইস্যুটা ইগনোর করছেন 52 ইয়ার্সে। ইউ জাস্ট ইগনোরড দ্য হিউম্যান সিকিউরিটি ইস্যুস অফ দিস ইয়াথ অ্যান্ড অ্যাডোলেসেন্স। আপনি এখানে একটা চোরতন্ত্র প্রতিষ্ঠা করছেন, আপনি এখানে একটা পিপলস রিপাবলিক অফ লুটিং তৈরি করছেন। এখানে আপনি যখন একটা প্রধানমন্ত্রী আসনে বসে আপনি যখন বলেন আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকা নিয়ে গেছে, অন দ্য স্পট আপনার এখান থেকে রিজাইন করা দরকার ছিল। আপনাকে আবার এখান থেকে সরাবে কেন? ওয়াই? আপনার বাড়ির পিয়ন যদি 400 কোটি টাকা নিয়ে যায়, আপনার ডাইনে বায়ে সমস্ত ব্যাংক লুটেরা, আপনার পাশে লোকজন, এই সমস্ত কথা তো একটা কথা বলতে পারতাম না। তাও যখন একটু একটু কথা বলতাম, আমাদের উপরে কি অত্যাচার, কি নির্যাতন। এই জিয়াউল হাসান একটা সাধারণ একটা দিন নির্বাচন করতে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এসে গান পয়েন্টে বলছে আপনাকে গান পয়েন্টে তুলে নিয়ে যাওয়া হবে। কেন ইমাজিন? আপনি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা জানেন কি হয়েছে এখানে? ইউ জাস্ট ডেস্ট্রয় দ্য হোল এডুকেশন সিস্টেম অফ দিস কান্ট্রি। আপনি সমস্ত শিক্ষা ব্যবস্থা শেষ করছেন, আপনি স্বাস্থ্য ব্যবস্থা শেষ করছেন, আপনি রেলওয়ে শেষ করছেন, আপনি যে কোনো ডিজি অফিসে যান, শত শত কোটি টাকার দুর্নীতি এই জায়গাটাতে। এমন কোনো সোশ্যাল সার্ভিস নাই যে সার্ভিসে গেলে আপনাকে পয়সা দিতে হয় না। এমন কোনো দপ্তর অধিদপ্তর নাই যেখানে আপনাকে পয়সা দিতে হয় না। একটা পুলিশের অ্যাপয়েন্টমেন্ট হয়, ওসির অ্যাপয়েন্টমেন্ট হয় 3 কোটি, 4 কোটি, 5 কোটি, 10 কোটি, ওপেন ডিক্লারেশন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসাতে 1.5 কোটি টাকা প্রতিদিন যায় কাউরান বাজার থেকে। আপনি এগুলো জানতেন না? আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তার 5 ভাই বোন সহ এখান থেকে পলাতক কেন? ওয়াই? আপনি উত্তর দেন, কেন পলাতক? স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক কেন 1000 কোটি টাকা নিয়ে দেশে আপনার টেলিভিশন দেশে আসছে, খবর আসছে 1000 কোটি টাকা না, সে পলাতক কেন? দরবেশ কোথায়? বিখ্যাত দরবেশ, সে পলাতক কেন? নজরুল ইসলাম যে সব দাঁড়িয়েওয়ালা যে বসে থাকতেন পাশে, উনি পলাতক কেন? তাপস কেন এখান থেকে চলে যেতে হচ্ছে? তাপসকে কেন এখান থেকে চলে যেতে হয়? মুস্তাফা কামাল কেন সুন্দর করে ব্যাগ ট্যাগ গুছাইয়া তার মেয়েকে নিয়ে 14 তারিখে এখান থেকে চলে যেতে হয়? ওয়াই? আপনার 94 জন এমপি মন্ত্রী পত্রিকাতে আসছে, কেন তারা লাপাত্তা? পাপন কেন এখান থেকে চলে যেতে হয়? একটা 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 ট্র্যাডিশনাল, একটা ঐতিহ্যবাহী পরিবারের ছেলে সন্তান, তার বাবা একজন রাষ্ট্রপতি ছিলেন, তার মা একজন নামকরা আওয়ামী লীগের লিডার, তাকে কেন এখান থেকে চলে যেতে হয়? আগে কেন আপনি যাদেরকে বলতেছেন একটা দলের সাধারণ সম্পাদক, মানুষ একটা প্রাণীর নামে তার নাম দিছে, তাকে কেন চলে যেতে হয় না জিজ্ঞাসা করে? আপনি এটা একটা মাফিয়া ডিপ স্টেট তৈরি করছেন। এই ডিপ স্টেটকে আমরা কোনো শব্দ না করে, কোনো কথা না বলে আমরা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার জায়গাটাতে এখন আপনি এসে সাম্প্রদায়িকতা ট্রাম্প কার্ড খেলেন। কালকে বিবিসি বলছে 90% ফেক নিউজ। বিবিসি বলছে, আমি তো বলছি না, বিবিসি বলছে, আল জাজিরা বলছে। 5 মিনিট পরে পরে আপনি ভারতীয় সংবাদ মাধ্যমে এই সমস্ত ফেক নিউজ দেখাচ্ছেন, আর এখানে একটা কার্ড খেলতেছেন, সংখ্যালঘু কার্ড খেলতেছেন। কোথায় সংখ্যালঘু কার্ড? আপনারা খেলছেন সব থেকে বেশি, সব দলই খেলছে, বেশি খেলছেন আপনারা। 72 থেকে 75-এ এই দেশে লক্ষ লক্ষ হিন্দুদের সম্পত্তি দখল করা হয়েছে। এখানে আবুল শহীদ ভাই আছেন, উনি তো মুক্তিযোদ্ধা মানুষ, উনি তো ওই রাজনীতি করা মানুষ। লক্ষ লক্ষ মানুষের সম্পত্তি কারা দখল করছে 72 থেকে 75-এ? অর্পিত সম্পত্তি, শত্রু সম্পত্তি আইন দিয়ে। কে বলছে কথাটা? আবুল বরকত বলছে, ওনাদের বুদ্ধিজীবী বলছে। আপনি এইরকম একটা অবস্থার ভিতরে বাড়িঘরে যে হামলা হচ্ছে, হিন্দু বাড়িতে কয়টা বাড়িতে হামলা হয়েছে? বাসিল দুর্গের পতনের পরে কি হয়েছিল? 71-এর পরে কি হয়েছিল? এখানে সিপাহী বিপ্লবের পরে কি হয়েছিল? এই অক্টোবর বিপ্লবের পরে কি হয়েছিল? আমাদের যে ধারণা ছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন এখান থেকে যাবেন তখন কি হইতে পারে বাংলাদেশে, তার কিছু হয়েছে? আমি তো মনে করি যথেষ্ট ভালো মানুষ এদেশের মানুষ। আজকে নিউ ইয়র্কে যদি 4 দিন পুলিশ না থাকে, আজকে যদি সিডনিতে পুলিশ না থাকে, 4 দিন যদি পুলিশ না থাকে, গড়ের জিনিসপত্র সব টান দিয়ে নিয়ে যাবে। আমি চোখের সামনে দেখছি। আপনার রায়ট বলতে কি বোঝায়? এটাকে বলা হয় অ্যানোমি, এটাকে বলা হয় মব সাইকোলজি। একটা অ্যানোমি যখন রাষ্ট্রের ভিতরে তৈরি হয়, সে তো তার আইডেন্টিটি হারায় ফেলে।
আমি তো গণভবনের সামনে দেখলাম আমার বাসার পাশে এক ভদ্রমহিলা জাম্বুরা নিয়ে যাচ্ছেন, ওনাকে আমি চিনি, ধানমন্ডিতে অনেক টাকার মালিক, একটা জাম্বুরা নিয়ে যাচ্ছে, জাম্বুরার সাথে তারা অ্যালাইন করছে যে তার একটা ক্ষোভ এই জায়গাটা। আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে আপনাকে ইউ লস্ট ইউর লেজিটিমেসি। আমি আরটিভিতে 4 তারিখ রাতে 12:30 আপনাদের প্রোগ্রামে আমি সেলিম ওমরান খান ছিলেন। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা, ইউ লস্ট ইউর লেজিটিমেসি, এই লেজিটিমেসিটা চলে গেছে ছেলে মেয়েদের হাতে, সোশ্যাল ক্যাপিটাল বানাই ফেলছে। ইউ লস্ট ইউর অথরিটি মানে কি? আপনার মুক্তিযুদ্ধে একটা অথরিটি ছিল, আপনি সেই অথরিটিটা আপনি হারিয়ে ফেলছেন। ইউ লস্ট ইউর এজেন্সি, আপনি এজেন্সিটা হারিয়ে ফেলছেন। এখন লেজিটিমেসি, অথরিটি, এজেন্সি এগুলা এই বাচ্চাদের হাতে চলে গেছে। আমি শেষ করে দিই, বাচ্চাদের হাতে চলে গেছে। এই লেজিটিমেসি, এই অথরিটি, এই এজেন্সি নিয়ে এদের কাজ হবে ব্যানগার্ডের মতো, যেটা শহীদ ভাই বলছেন যে ব্যানগার্ডের মতো পাহারা দেওয়া, কোথায় কি হচ্ছে এটা বলা, সব ক্ষেত্রে হাত না দিয়ে পাহারা দেওয়া। কিন্তু এর অর্থ আবার এই না যে চাপ দেওয়া বা এদেরকেও। আমি তো কথা শুনছিলাম ইয়ামিনের, আপনি ইয়ামিনের কথা শুনেন, আমার থেকে কত সুন্দর করে বলতেছে। আপনি তো বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিছু না, ছাত্ররাও কিছু না, এগুলো ফার্মের মুরগি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অবদান দিল তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে আবার সেভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 আপনাকে সেভ করছে, 69-এ সেভ করছে। না, এটা তো অভিযোগ আছে, এখনো এটাও তো অভিযোগ আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাতে গোনা কয়েকজন শিক্ষককে আমরা ছাত্রদের পাশে দাঁড়াতে দেখেছি। 71-ও তাই ছিল। 71-এ যারা বড় বড় মুক্তিযুদ্ধের ব্যবসা করছেন, ব্যবসা করছেন 72-এর পরে, তারা 71-এ ক্লাস নিছেন। শহীদ ভাইরে জিজ্ঞেস করেন ক্লাস নিছেন কিনা, জিজ্ঞেস করেন। আমার বয়স তো কম। ধন্যবাদ আপনার। না, এই অবস্থা থেকে আমি উত্তরণ হতে হবে, এই নিয়ে এরপরে আপনার কাছে আসবো উত্তরণের কথা শোনার জন্য। জনাব শরীফুল হাসান, কয়েক হাজার টাকার জন্য কৃষকের কোমরে দড়ি বাঁধা হয়, অথচ হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিচ্ছে তাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে আপনার ভিআইপি সিআইপি মর্যাদা আমরা দিতে দেখেছি। এবং মানে কেউ $1 বিলিয়ন এখান থেকে লুট করে নিয়ে যাচ্ছে, বলা হয়েছে তাকে কোনো প্রশ্ন করা যাবে না। আপনার মনে আছে আসিফ, আমরা এই অনুষ্ঠানে এইখানেই সেই অনুষ্ঠানে ছিলাম, দুদকের যে প্রধান আইনজীবী ছিলেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম এই যে বেনজির থেকে আরম্ভ করে সালামতে হাজার কোটি টাকা নিয়ে গেছে, আপনারা কি অন্তত একটা চিঠি দিয়েছিলেন? তিনি কিন্তু বলেছেন আমরা এই করেছি ত্যান করেছি। তাকে প্রকাশ্যে বলেছিলাম আরো 5 মাস আগে এই দেশটাকে একটা দুর্নীতির লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছেন। আমার প্রবাসীরা সারাদিন কষ্ট করে টাকা পাঠায়, আর আপনার একদল লোক এই দেশ থেকে টাকা পাচার করে কানাডায় আমেরিকায় বাড়ি করেন। কারদেরকে আপনি এদেরকে বিচার করেছেন? যেটা আপনার আলোচনা শুনলেন, এই দেশটাকে গণতন্ত্রের নামে একটা মাফিয়া তন্ত্র, লুটপাটের তন্ত্র বানিয়ে ফেলেছেন। এবং আপনি দেখেন শুরু যদি করেন নাগরিকদের ক্ষোভটা কেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি শুরু করেন জন্মের পর জন্ম নিবন্ধন সনদ দিয়ে, আপনার জীবন বের হয়ে যাবে এই রাস্তাকে জন্ম নিবন্ধন সনদ পেতে। আপনি জন্ম নিবন্ধন সনদের জন্য শুরু করে পাসপোর্ট থেকে শুরু করে আপনার ভূমি অফিস থেকে শুরু করে প্রতিটা জায়গায় গত 54 বছর 53 বছর আমরা একটা সেবার জায়গা ঠিক করতে পেরেছি। এবং প্রতিষ্ঠানগুলো দেখেন, প্রতিষ্ঠানগুলোকে আমরা পচিয়ে গলিয়ে এমন গন্ধ বানিয়ে ফেলেছি, মানে আদালত হাইকোর্টটা জানে যে কোন কোর্ট থেকে কি রায় হবে, জানে। মানে এইরকম আমরা দেশ বানিয়েছি। পুলিশকে কোন বলতে আমরা জানি, প্রশাসন কি করবে আপনি জানেন। এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করছে, তারা কিন্তু বলেছে যেটা শুরু হয়েছিল কোটা দিয়ে, শুধু কোটা না, আমার মনে আছে আমি আজকে থেকে 11 বছর আগে স্টোরিটা করেছিলাম মেধা নয় কোটার প্রাধান্য। কিন্তু আপনি যদি এই মেধা নয় যে দেখবেন, এটা আপনি প্রতিটা জায়গায়, আপনি প্রশাসনে যান, বিসিএস ক্যাডারে যান, একই সাথে বিসিএস ক্যাডারের সব ছেলেমেয়েরা জয়েন করছে। কারো কারো অটোমেটিকলি প্রমোশন হয়ে যাবে, কেউ 10 বছর প্রমোশন পাবে না, কেউ অটোমেটিকলি 2 বছর পর গাড়ি পেয়ে যাবে, কেউ 10 বছরে পাবে না। আপনি স্বাস্থ্যে বৈষম্য দেখেন, আপনি শিক্ষায় বৈষম্য দেখেন, আপনি প্রতিটা জায়গায় যে ভীষণ বৈষম্য। এইবার আন্দোলনটা কি হয়েছে, ছাত্রদের এই আন্দোলন গত 16 বছরে নানান জনের মধ্যে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের একটা বিস্ফোরণ। এবং দেখেন প্রধানমন্ত্রী কিন্তু শপথ ভঙ্গ করেছেন। তিনি যখন বলেন যে আমি রাগ করে কোটা বাতিল করে দিলাম, প্রধানমন্ত্রীকে রাগ করার মানে হাসি আনন্দের জায়গা? আপনি তো শপথ করেছেন আপনি রাগ করবেন না, আপনি রাগ করে কি করছেন? যেই আপনার বিরুদ্ধে দেখেন গত 16 বছর আমরা অনেকবার বলার চেষ্টা করেছি, ক্রস ফায়ার, গুম, ডিজিটাল সিকিউরিটি। আপনি একদমই বলে একটা দেশ ঠিক করতে গেলে বেসিক 2টা জিনিস যদি থাকে, যে আমি আপনাকে কথা বলতে দিব,
আপনি সিরিয়া বলেন, ইরাক বলেন, সারা পৃথিবীতে বহুজন উন্নয়ন করছে। সেই উন্নয়ন শেষ হয়ে গেছে কারণ আপনি কথা বলতে দেন নাই, আপনি মত প্রকাশ দ্বিমতের স্বাধীনতা দেন নাই। এই গত 16 বছরে আমাদের কত ঘুরায় পেঁচায় বলতে হয়েছে এবং নিয়মিত গালি শুনতে হয়েছে, কখনো সুশীল, কখনো শত্রু, আমরা কথা বলতে পারিনি। এখনো যদি আমরা যে পরিবর্তনটা দিই, এখনো যদি আমরা কথাই বলতে না পারি, আমাদের যদি সেই ভয়টাই থাকে, আমি মনে করি তাহলে কিন্তু আমাদের সেই জায়গাটা যাব না। আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি হচ্ছে বেঁচে থাকার অধিকার। আপনি ক্রসফায়ার বিএনপি করছে বলে ক্রসফায়ারে নেবেন, আপনি ভিন্ন দল করছে দেখে গ্রুম করবেন, আপনি আয়না ঘর করবেন। এই যে মত প্রকাশ এবং বেঁচে থাকার অধিকার, আপনি দেখেন এই যে 580 জন মারা গেল আবু সাইদ থেকে শুরু করে, পুলিশকে পোড়ায় মারলো, ছাত্র মারা গেল, সাধারণ জনতা মারা গেল, এরা কারা? এরা তো আমার বাংলাদেশের নাগরিক, এদের সবার তো রক্ত লাল, এদের সবার তো পাসপোর্ট বাংলাদেশ। তাহলে আমরা কে কার বিরুদ্ধে যুদ্ধ করছি? আমরা কে কাকে হত্যা করতে চাই? আমরা তো মানুষ। এই দেশে আপনি এমন একটা আওয়ামী লীগ পরিবার বলুক যেই পরিবার কেউ না কেউ বিএনপি করে না, এমন একটা বিএনপি পরিবার বলুক যেই পরিবার কেউ না কেউ কাছের দূরের আত্মীয় স্বজন নাই। এই যে যারা আন্দোলন করেছে রাজপথে, যে ছাত্ররা, তরুণরা, এখানে কি আওয়ামী লীগের সন্তানরা ছিল না? পুলিশের সন্তানরা ছিল না? তাহলে আমরা কে কার বিরুদ্ধে হত্যা করছি? কিন্তু কেন আজকে এই ছাত্র অভ্যুত্থানটা করতে হলো? আমাদের যে ইয়াংদেরকে পাস, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, এই ছেলে মেয়েদের কথা আমরা কোথাও শুনিনি। ও মনে করেছে বঞ্চিত এবং অনাস্থা। আপনি যদি দেখেন, গবেষণা করেন, আজকে যে ছেলেগুলো কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা 2018 সালে সবাই সড়কের আন্দোলন ছিল। আপনি সড়কের আন্দোলন যারা করেছে তখন তখন বয়স ছিল 14, 15, 16, 17। আপনি তাদেরকে পিটিয়েছেন, আপনি তাদেরকে মেরেছেন, আপনি তাদেরকে অত্যাচার করেছেন এবং আপনি বলেছেন নিরাপদ সড়ক করবেন, আপনি করেন নাই। তার মানে এই ছেলে মেয়েদের কিন্তু আমরা দেখেছি পুলিশের সাথে হেলমেট বাহিনী অত্যাচার। আপনি দেখেন কিছু হলেই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে এক ছাত্রলীগই যথেষ্ট, এটা রাজনীতিবিদদের ভাষা। কাকে ওনারা মারছেন? কাদের? নিজেদের সন্তান না? এই যে অত্যাচার, দুর্বৃত্তায়ন, ন্যাচারাল পানিশমেন্ট বলে একটা বিষয় আছে। আপনি 16 বছর ধরে এই দেশের পথে প্রান্তরে মানুষের মধ্যে যে ক্ষোভ জন্ম হয়েছে, সেই ক্ষোভের বিস্ফোরিত আপনি ভেসে যাবেন। আপনি ভাবছেন যে আমি নামবো, প্রতিরোধ করব, আপনি অস্ত্র, মিলিটারি। 71 সালে পাকিস্তান বাহিনী আমাদের কেন পারেন না? পৃথিবীর সবচেয়ে সশস্ত্র বাহিনী। আর আমরা লাঠি নিয়ে কেন করতে পেরেছি নর্থ? কারণ আমাদের নৈতিক জোট ছিল, আমরা মরতে শিখেছি, আমরা জানি আমরা ন্যায্য কারণে যুদ্ধ করছি। পাকিস্তানের বাহিনীর ন্যায্যতা ছিল না। এই যে আওয়ামী লীগ বলছে ও প্রতিরোধ করবে ছাত্রলীগ দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, ও কেন পারবে না? কারণ ওর ন্যায্যতা নাই, ও তো অন্যায়ভাবে ক্ষমতায় আছে। এখন প্রশ্নটা হচ্ছে, গত 53 বছরে আমরা এরকম পরিবর্তন বারবার দেখেছি, আর কতবার আমরা সেরকম দেখব? আমরা চাই যে আমরা অ্যাটলিস্ট এবার মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে, একটা মানুষও আর মরবে না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। আমি এই নির্বাচন, ভোট, রাজনৈতিক দল বিশ্বাস করেন আমার কোনো আস্থা নাই। অনেক দেখেছি। আমি মনে করি এখন আমাদের যে সরকারটা রয়েছে তাকে আমরা 2, 3, 4 বছর সময় দেই, আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ঠিক করুক। পিএসসি থেকে আরম্ভ করে এক একটা প্রতিষ্ঠানের, আপনি পিএসসির সামনে ছেলেমেয়েরা দাঁড়িয়েছে, উনি গাড়ি নিয়ে চলে যান, উনি কথা শোনেন না। একজন অভিভাবক, উনি কথা শুনবেন না, ছেলেরা আসছেন। এক একটা প্রতিষ্ঠানের প্রধান, ওনারা কথা শোনার সমান নাই। কেন? কারণ ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছেন প্রধানমন্ত্রী। মানুষের কি দাম ওনার? আপনি দেখেন পুলিশের এক একজন প্রধান, এই যে আজকে পুলিশকে পড়ে মারছে কেন? গুটি কয়েক মানুষ তারা পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে, তারা দিনে মানুষকে পিটিয়েছে, রাতে হোটেলে গিয়েছে, অত্যাচার করেছে কোটি কোটি। আর এই যে মানুষের যে ক্ষোভ আপনি তৈরি করেছেন, এই ক্ষোভ যেন আবার ফের তৈরি না হয়, এমন যারা আছে আমাদের কিন্তু দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি দেখেন বলি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিদায় হজের ভাষণ বলেন, বুদ্ধর বলেন, কেন শিখিয়েছে? রক্তপাত, অন্যায় দিয়ে কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে হয় না। আমি বারবার এই কথাগুলো গত 16 দিন 15 দিন ধরে বলছি যে আমরা মানুষের মত প্রকাশ করতে দিব, আমরা মানুষকে হত্যা করব না। আমাকে তখন বলা হবে 16 বছর আপনারা কি করেছেন? 16 বছর ধরে তো আমরা একই কথাই বলছি। আমরা এই কথাই বলছি যে আপনি মানুষকে মারবেন না, আপনি মত প্রকাশের সুযোগ দিবেন। এবং আমি কোনো ব্যক্তিতন্ত্রে বিশ্বাস করি না। আমি মনে করি প্রতিষ্ঠান, আপনি দুদক থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠান এমনভাবে করতে হবে, রহিম, করিম, ছাগল, এ বি যেই আসুক সেজন্য সেই দুর্নীতির জালে। আমি মনে করি গত 16 বছরে কে কিভাবে দুর্নীতি করেছে, এদেশের প্রতিটা ফ্ল্যাট কার, বাড়ি কার, গাড়ি কার, সেই সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কোষাগারে দেখে আমার এই রাষ্ট্র দুর্নীতি থাকবে না। আমার এই রাষ্ট্র যে বলছে আমি অর্থ সংকট, এই সমস্ত আপনি খুঁজে বের করেন। ঢাকা শহরের সমস্ত ফ্ল্যাট, এই বাংলাদেশের জমি জমা, ফ্ল্যাট, গাড়ি, বাড়ির মালিককে কিভাবে তারা আয় করেছেন। একজন সরকারি কর্মকর্তা কত বেতন পায়, কত শত কোটি টাকা থাকে, এবং প্রধানমন্ত্রী যখন বলেন তার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করে, তাহলে আপনি বসে বসে করছেন কি? আপনার তো ওই সময় রিজাইন করার কথা। তো আপনার পিয়ন যদি 400 কোটি টাকা ইনকাম করে, কত লোক কতভাবে করেছে। এবং আমরা চাই এই যে কথাগুলো আজকে বলতে পারছি, এই কথাগুলো বলার স্বাধীনতা থাকবে। এই যে আমাদের ছাত্র আন্দোলনরা তাকে যখন বলছে, বললাম তার যে 15 আগস্ট শোক দিবস পালন করার অধিকারটা থাকতে হবে, একজন মানুষ বলতে হবে আমি এইটা চাই,
সেই কারণে আপনি তাকে মারতে পারবেন না। আগে যেমন কথায় কথায় আওয়ামী লীগ বিএনপি আপনাকে ট্যাগ দিত রাজাকার, আপনি এখন বলছেন আওয়ামী লীগের দালাল, আপনি সুশীল, তা না। প্রত্যেকটা মানুষকে আপনি মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, তাহলে সে দেশটা পাবে। এবং সত্যি সত্যি আপনি দেখেন, অনেক শেষ করে এই কথা বলে অনেক দেশে এরকম বসন্ত হয়েছে। আপনি মিশর বলেন, আপনি টিউনিশিয়া বলেন, ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, আবার অনেক ধ্বংস হয়ে গেছে। আমি আমার বাংলাদেশটা ধ্বংস দেখতে চাই। আমি আমার বাংলাদেশটা ছাত্রদের হাতে, এই অন্তর্বর্তী সরকার হাতে নিরাপদে দেখতে চাই, যে তারা আমাদেরকে আলোর পথ দেখাবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে অদিতি। আপনি সবার কথা শুনলেন, জি আপনার কথা শুনতে চাই। আমাদের এই যে বৈষম্যমুক্ত বাংলাদেশের রূপটা আসলে কেমন হবে? এখানে আসলে বৈষম্য মুক্ত, যেহেতু সব সেক্টরে বৈষম্য মুক্ত করতে হবে, এবং আমাদের আসলে একটা স্বৈরাচারী সরকার যখন থাকে দীর্ঘ বছর, তখন সে তার আশেপাশে না একটা নেক্সাস করে, সেই নেক্সাসগুলোর উপরে ভর করে কিন্তু সে থাকে। এখন আমাদের ওই নেক্সাসগুলো একটা একটা ঠিক করতে হবে, এছাড়া এর আগে আমার পুরো রাষ্ট্র ঠিক হবে না। এবং যেটা এখানে সবাই বলেছে যে এই জন্য আমার অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দিতে হবে। এবং এখানে সময় চাওয়া হয়েছে, তার মানে এই নয় যে আমি তাকে শুধু সময় দিব, সে আমার মানুষের কথা শুনবে না। আমি আমার দাবিগুলোও করব, এবং তাকে সেখানে বিবেচনাও করতে হবে, এবং আমার কথাগুলো শুনতেও হবে। এছাড়া আমার কাছে বিশেষ করে যেটা মনে হয় যে আমাদের বিচার বিভাগটা ঠিক করতে হবে, সুবিচার নিশ্চিত করতে হবে, দুর্নীতি দূর করতে হবে। আমার যদি সুবিচারটা নিশ্চিত করা যায়, তাহলে আমার অনেকটা সেক্টর একদম ঠিক হয়ে যাবে। যেমন ধরেন, আমার ভিসি আজকে সে শুধু পদত্যাগ করে বের হয়ে গেল, অথচ 15 তারিখে আমাদেরকে মারা হলো, এবং বাইরে এসে তারা ক্যামেরার সামনে বলল যে আজকে আমি রাজাকার তাড়িয়ে দেব ক্যাম্পাস থেকে। ওই ফুটেজ তো সবার কাছে আছে। তাহলে সেই বিচারটা কেন আমার ভিসি করলো না? সে যখন দায়িত্বে এসেছে, সে তো এই দায়িত্বটা নিয়ে এসেছিল, আমার নিরাপত্তার দায়িত্ব। এগুলো তো চরম লজ্জা। ইউনিভার্সিটিগুলোর যারা অভিভাবক, তাদের ভূমিকা তো ছিল প্রচন্ড প্রশ্নবিদ্ধ। জি, এখন সে তো আমার দায়িত্বের নিরাপত্তার দায়িত্বটা নিয়ে এসেছে, তাহলে সে যে ওই দায়িত্বটা অবহেলা করলো, তাহলে তার বিচার করা উচিত। তাহলে সামনে আর কেউ এই কাজটা করবে না, সেই দায়িত্ব বুঝিয়ে আসবে। আবার ধরেন পুলিশ সে চাঁদাবাজি করে, তার আমার কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলে সে চাঁদাবাজি করবে না। আমার প্রতিটা সেক্টরে যে যখন দায়িত্বে আসে, তাকে ওই দায়িত্বটা মেনে নিয়ে ওই দায়িত্বটা বুঝে শুনিয়ে আসতে হবে, এবং সে যদি তার দায়িত্বে অপারগতা করে, তো এটা তো বলার অপেক্ষা রাখে যে প্রতিটা সেক্টরকে ঢেলে সাজাতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমরা যেটা বলে আসছি যে আমরা এখানে রাষ্ট্র সংস্কার করছি, আমাদের রাষ্ট্রের সংস্কার কাজ চলছে, তাহলে তো আমরা অবশ্যই ঢেলে সাজাতে হবে, এবং সেটা প্রতিটি সেক্টরে সাজাতে হবে। আপনি দেখেন, আমাদের প্রধান বিচারপতি যখন উনি ছিলেন ক্ষমতায়, তখন আমাদেরকে গুলি করা হচ্ছে, দিনের পর দিন পাখির মতো মানুষ মারা হয়েছে। উনি কি দেখেননি? তখন কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছিল যে গুলি চালানো বন্ধ করার জন্য, উনি ওটা কিভাবে খারিজ করে দিল। তাহলে আপনি দেখেন, এই যে পুলিশ সেক্টরটা দেখেন, তারা কিভাবে মাঠে এসে মানুষকে মারলো। আমি কি করেছি? আমি রাস্তায় দাঁড়িয়েছি, আন্দোলন করেছি, এই অধিকারটুকু তো আমার আছে। সেখানে তো আমি এমন কিছু করি নাই যে আমাকে গুলি করতে হবে। এই যে পুলিশ সেক্টর বলেন, আপনি বিচার বিভাগ বলেন, আপনি ডিবি দেখেন, ডিবিতে ছাত্রদেরকে অন্যায়ভাবে তুলে নিয়ে গেল তারা। তারপর আমাদের একদল শিক্ষক গেল তাদের সাথে দেখা করতে, সেই শিক্ষকদের সাথে উনি দেখা পর্যন্ত করলো না। ওনারা একদল শিক্ষককে এতটুকু সম্মান দেয়। এই যে অডাসিটি, এই যে ক্ষমতা উনি কোথা থেকে পেল? আমি কয়েকটা সেক্টরের উদাহরণ দিলাম, আমার কিন্তু রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরে এটা হয়ে গেছে। আপনি দেখেন যে আমার শিক্ষকরা, আপনারা যেটা বলেন যে শিক্ষকদের পাওয়া যায়নি, কেন পাওয়া যায়নি? ওখানেও এটা আছে। কারণ 15 বছর যখন সে থেকেছে, যখন তারা এসেছে, তারা একটা সাহায্য নিয়ে অনেকে আসতে হয়েছে। এছাড়াও যারা সাহায্য ছাড়া এসেছে, তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল যে আমি কিছু বললে হয়তো আমাকে আবার ওই যে নিয়ে যাওয়া হবে আয়না ঘরে, আমার চাকরিটা হয়তো চলে যাবে। এই জন্য আমাদের আসলে সব সেক্টরটাই সাজাতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রত্যেকটা সেক্টরে যারা একদম নিরপেক্ষ এবং যোগ্য এবং তারা দায়িত্বের প্রতি নিষ্ঠ থাকবে, এই ধরনের মানুষকে আমরা প্রত্যেকটা সেক্টরে চাই। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বলার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আমাদের হাতে একদম অল্প সময়, প্রত্যেককে আমি 2 মিনিট করে দিতে পারবো। যে রাজনীতি গণমানুষের অধিকার আদায় লড়াই করবে, সেই রাজনীতি তো চলে গেছে সমাজের উচ্চ তলার মানুষের কবলে। তাহলে সম অধিকার কিভাবে সম্ভব? সম অধিকার সম্ভব হবে যখন আপনি নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করবেন, নির্বাচনে টাকা লাগবে না, নির্বাচনে রাষ্ট্র প্রার্থীকে টাকা দিবে, সকল প্রার্থী স্টেট ফান্ডে করবে, এগুলো করতে হবে না। আমি খুব দ্রুত কিছু কথা বলি। একটা হচ্ছে
ইয়ামিন একটা কথা খুব ভালো বলেছে যে আওয়ামী লীগের আত্মউপলব্ধি করা দরকার, এবং আমি 24শে জুলাই টকশোতে বলেছি আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত। 24শে জুলাই ক্ষমা চেয়ে তাদের রিস্ট্রাকচার করা উচিত। তখন তাদেরকে আপনি রাজনীতি দিবেন কি দিবেন না। আরব বসন্তের যে দেশগুলো ছিল তার মধ্যে তিউনিশিয়া ছাড়া কোনো দেশ শান্তিতে নাই, কারণ তারা পরাজিত শক্তিকে রাজনীতি করতে দেয়নি, পরাজিত শক্তিকে তীব্র চেপে ধরেছে। সেই পরাজিত শক্তি ছোট ছোট মিলে সিভিল ওয়ার শুরু করে দিয়েছে। বাংলাদেশে এটা সম্ভাবনা আছে। আর অস্বাভাবিক অবস্থা অবশ্যই, সেটাকে স্বাভাবিক করবো না আমরা, এটাকে কি আমরা অস্বাভাবিক রেখে দেব? স্বাভাবিক করতে হবে। সেখানে ছাত্ররা, আন্দোলনকারীরা ভ্যানগার্ড, ওয়াচডগ, হুইসেল ব্লোয়ারের রোল প্লে করবে। অ্যাক্টিভ পার্টিসিপেন্টের রোল প্লে করা উচিত না, কারণ সেখানে ডিসপুট চলে আসে তাদের মধ্যে। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো, প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠান। আমার জীবনে, আমি বেশি বয়স্ক না, আমি 2006-এর ব্যুরোক্রেসিকে দেখেছি, 2007-এর ব্যুরোক্রেসিকে দিয়েছি, 2009-এর ব্যুরোক্রেসিকে দেখেছি। এরা সবাই যে গভর্নমেন্ট আসছে, জুডিশিয়ারি ব্যুরোক্রেসি সম্পূর্ণ ওই গভর্নমেন্টের পক্ষে কাজ করেছে। বর্তমান ব্যুরোক্রেসি, বর্তমান জুডিশিয়ারি সবাই এই গভর্নমেন্টের পক্ষেই কাজ করবে, এর বিকল্প বাংলাদেশে নাই। দেন আসবেন আপনি, আস্তে আস্তে যোগ্যতার বিচারে অনেকে চলে আসবে, অনেকে সরে যাবে। প্রতিষ্ঠান করতে হবে, যে প্রতিষ্ঠান সরকারের থেকে বড় হবে। সরকার প্রতিষ্ঠান, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান হয়ে গেছে সরকারের এক্সটেনশন। আর প্রতিষ্ঠানগুলো কী হয়েছে, রিটায়ারমেন্টের পরে সচিবদেরকে ওখানে কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। সে ওই যে জীবনের শেষ দিকে সরকারের অনেক দায়মুক্ত করে দিয়েছে, অনেকগুলো ভোট করে দিয়েছে, রিটায়ারমেন্টের পরে তাকে অমুক কমিশনের চেয়ারম্যান, অমুক কমিশনের চেয়ারম্যান, অমুক কমিশনের চেয়ারম্যান, মানে কমিশন করেন। যাদের কাজ পাওয়ার কথা তারা কাজ পাচ্ছে না, কিন্তু মানে যারা তেলবাজ কিংবা যারা তাদেরকে আরো বেশি করে ব্যবস্থা করে। আমরা জি আমাদের ছাত্রদের এই অসাধারণ যোগ্যতার, অসাধারণ কার্যের মধ্যে মনে হচ্ছে তারা ব্যক্তিকে বা ব্যক্তিগুলোকে, অনেকগুলো ব্যক্তিকে তারা খুব ঝাড়ছে। কিন্তু প্রতিষ্ঠান যদি আপনি না করেন, তাহলে সামনে যে সরকার হবে তারা আবার সে একই রকম হবে। এবং প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করতে হবে, এম্পাওয়ার্ড করতে হবে, জি, নিউট্রাল করতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব ইয়ামিন। সংক্ষেপে যদি, মানে জনগণ তো আপনাদের ম্যান্ডেট দিয়েছে, জনগণকে কি প্রতিদান দেবেন? এখানে আমি একটি কথা বলতে চাই যে বুঝতে হবে যে আমরা এখন কি অবস্থার ভিতরে আছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়, তখন তাদের ভিতরে কিন্তু একটা সমঝোতা থাকে যে আওয়ামী লীগ চলে গেল, বিএনপি আসলো বা জামাত আসলো, জাতীয় পার্টি আসলো। আমরা দেখছি না বাংলাদেশের রাজনীতিতে, আপনারা বেশি দেখছেন, আমি তো কম দেখছি বা পড়ছি, যে পরে আবার দেখা যায় আগে বিরোধী দল করে জোট থাকে, পরে আবার তারা যে আরেক দলের সাথে যুক্ত হয়। তার মানে কি এখানে একটা রাজনৈতিক সমঝোতা হয়, আন্ডারস্ট্যান্ড। বিরোধিতা থাকলেও এটা চরম মাত্রায় বিরোধিতা না, এটা বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু আমরা এখন কি অবস্থায় আছি? আমরা এখন কিন্তু স্বাভাবিক কোনো ট্রানজিশনের ভিতরে নাই, অস্বাভাবিক একটা ট্রানজিশন আছি। এটা দুইটা প্রক্রিয়া, একটা হলো যুদ্ধ, আর হলো গণ অভ্যুত্থান, অথবা গণ অভ্যুত্থানের পরবর্তী স্টেজে যদি আমরা যে কারণে অভ্যুত্থানটা করেছি সেই পরিবর্তনগুলো সাধন করতে পারি, সেটাকে বলে বিপ্লব। আমরা এখন সেই স্টেজে আছি। আমরা যখন একটি স্বাভাবিক ট্রানজিশনে নাই, এখন আমরা কিভাবে বলবো যে আমার পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করবে, আমার ডিজিএফআই, আমার এনএসআই, আমার ডিবি, আমার এসবি, আমার পিবিআই সঠিকভাবে কাজ করবে? আমি কিভাবে বলবো যে আমার প্রত্যেকটা মানে সচিব আমার সঠিকভাবে কাজ করবে, প্রত্যেকটা অধিদপ্তর পরিদপ্তর আমার সঠিকভাবে কাজ করবে, আমার আর্মি আমার সঠিকভাবে কাজ করবে? এটা যে বলতে পারি না, কারণ পূর্ববর্তী রাষ্ট্রের যে সেট আপটা ছিল, তারা তো রাষ্ট্রযন্ত্রের সাথে কাজ করেছে এবং সেখানে তারা রাষ্ট্রযন্ত্রের সাথে অনেক অন্যায় করেছে এবং সেই অন্যায়গুলো মুছে ফেলার সুযোগও তারা পায় নাই। পয়েন্টটাকে মাথায় মানে বোঝার চেষ্টা করবেন যে একটা স্বাভাবিক প্রক্রিয়া যখন ক্ষমতাটা পরিবর্তন হয়, তখন অনেক সংস্থাই তাদের পূর্ববর্তী সকল নোট তারা কিন্তু মানে একদম শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। তারা এই রকম পরিবর্তনের কারণে তারা কিন্তু সেগুলো করতে পারেনি। মানে তাদের কিন্তু সকলের যে ট্র্যাকিং হিস্টোরি সেগুলো আছে। আমরা দেখেছি ফেসবুকে যে ডিজিএফআইয়ের অনেক রিপোর্ট বের হয়ে গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিজিএফআইয়ের রিপোর্ট নিয়ে আসতেছে মানুষ, তো এটা আবার পরে ফেরত দিব। ডিজিএফআইয়ের রিপোর্ট যদি মানুষের কাছে চলে যায়, তাহলে কোন ডিজিএফআই কর্মকর্তা কী করছে মানুষ এগুলো জানে না। আর এগুলোর কারণে কি হবে? কারো ফাঁসি হবে, কারো যাবজ্জীবন কারাদণ্ড হবে, কারো 10 বছর 20 বছর, কাউকে অপেক্ষা করতে হবে, আবার কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন আমি বের হইতে পারবো। তাহলে এই যে নিজেদের ভিতরে তাদের একটা আতঙ্ক এবং ভয় একটা কাজ করতেছে, এখন শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য না হলেও নিজে বাঁচার জন্য কিন্তু তারা একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তাদেরকে খুবই ম্যাচিউরড একটা ভূমিকা এখানে প্লে করতে হবে এবং সেক্ষেত্রে এই ছাত্রদেরকে ইগনোর করা যাবে না।
ছাত্রদের একটা সেন্স আছে। না ওরা তো বলছে যে ভ্যানগার্ডের মতো ছাত্রদের থাকতে হবে, ওয়াচডগের মতো ছাত্রদের সমন্বয় করতে হবে। আমি এটাই বলছি যে প্রত্যেকটা দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, সচিবালয়, আইন শৃঙ্খলার সকল সেক্টর তারা কেন আন্দোলনকারী ছাত্রদের সাথে মতবিনিময় করছে না? ভোক্তা অধিদপ্তর তারা কিন্তু এই 11 তারিখ মতবিনিময় করেছে আন্দোলনকারী শিক্ষার্থী, এবং তারা কিন্তু ফাংশন করছে, তাদেরকে তো কেউ আটকাচ্ছে না, বাধা দিচ্ছে না। তাহলে অন্যরা কেন করছে না? আমরা তখনই বলছি যে অন্যরা করছে না দুটো কারণ। একটা কারণ হচ্ছে তারা চাচ্ছে না এই সরকারটা স্থিতিশীল হোক, আরেকটা কারণ হচ্ছে তারা দুর্নীতিগ্রস্ত, তারা সাহস পাচ্ছে না, অনেকে পালিয়ে চলে গেছে। এই দুটো কারণ। তাই আমার কথাই হচ্ছে এটি যে আপনি আওয়ামী লীগ করুন, আপনি বিএনপির আদর্শে থাকতে পারেন, আপনি অন্য কোনো রাজনৈতিক দল, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, নতুন নতুন অনেক দল, গণসংহতি বা আছে, আপনি তাদের আদর্শে উজ্জীবিত হতে পারেন, কিন্তু আপনাকে এখন একটা সিদ্ধান্তে আসতে হবে যে রাষ্ট্র 54 বছর পরে ছাত্র জনতার মাধ্যমে একটা গণ অভ্যুত্থান পেয়েছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে আমরা একটা বিপ্লব চাই। সেটা কি বিপ্লব? সেটা 1971 সালের মানে পরিবর্তনের বিপ্লব না, চেতনা 1971। আবু সাইদ কি বলেছে, আমরা কি বলেছি, 71-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। মানে আমাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের সাথে কন্ট্রাডিক্ট করে দেওয়ার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ সরকারই করছে। তারা আমাদেরকে রাজাকার বলেছে, আবার এখন মুক্তিযুদ্ধের সাথে কন্ট্রাডিক্ট করে। আমি কিন্তু মানে সতর্ক করে দিচ্ছি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ সেই চেতনা প্রেরণা নিয়ে কিন্তু জীবন দিয়েছি। তাহলে এখন আমাদের চেতনাটা বিপ্লবের মানে প্রেরণাটা কি? সেটা হচ্ছে সংস্কার। আমরা 1971 সালে যে মুক্তিযুদ্ধ পেয়েছি, যে চেতনা, সেগুলোকে সব মানে বাদ দিয়ে আমরা এই দেশে নতুন কোনো কিছু করে ফেলবো, বিষয়টা কিন্তু সেটা না। সংস্কার, এই যে সংস্কারের বিপ্লব, আপনি যে দলই করেন না কেন, এই সংস্কারের বিপ্লবটাকে আপনি সহযোগিতা করেন। আপনি যখন সহযোগিতা করবেন না, আমরা তো সন্দেহ করব। ধন্যবাদ, ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন জনাব আবু আলম শহীদ খান। আবু আলম শহীদ খান, মানে এই মুহূর্তে কোন কোন জায়গায় দ্রুত সংস্কারটা প্রয়োজন এবং স্থিতিশীলতাটা প্রয়োজন? প্রথম তো হলো যে গত মানে সরকার না থাকার জন্য 72 ঘন্টা সরকার ছিল না, যার কারণে দেশে অনেক ঘটনা ঘটেছে। এখন বাস্তিল দুর্গ, সিরিয়া, মিশর, আমরা অনেক উদাহরণ দিতে পারি। বাট যে কোনো ঘটনা, যে কোনো ক্ষতি, জানমালের ক্ষতি, এটা কিন্তু একটা ক্ষতি, এবং সেটা জনগণকে সচেতন করতে হবে যে এই ক্ষতিটা করা যাবে না। তো প্রথম হলো যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে আনতে হবে, এবং পুলিশের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে পুলিশরা কাজে যোগ দিয়েছে, এবং তারা ভবিষ্যতে যে অন্যায় কাজগুলো করেছিল সেই অন্যায় কাজগুলো করবে না, এরকম একটা আলাপ আলোচনা হয়েছে। বাট আলাপ আলোচনা হলেই তো সবাই সাধু হয়ে যাবে না, তো একটা সিস্টেম, মূল বিষয়টা হলো সিস্টেম। বারবার এতদিন শুনে আসছে একটা রাষ্ট্রযন্ত্র, মানে রাষ্ট্র একটা যন্ত্র, রাষ্ট্র মানুষ হয়নি। আপনি রাষ্ট্রটাকে এখন যন্ত্র থেকে মানবিক করেন, গণতান্ত্রিক করেন এবং অসাম্প্রদায়িক করেন। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার আলোকে রাষ্ট্রযন্ত্রকে ঢেলে সাজান জনগণের কল্যাণের জন্য, সেটা একটা প্রধান কাজ। এখন আপনি সংস্কার করবেন, এটা তো সংস্কার তো অনেক বছর ধরে করা যায়। আবার সংস্কারের ছোটোখাটো সংস্কার দিয়ে শুরু করা যায়। আপনি স্বল্পমেয়াদী করেন, মধ্যমেয়াদী করেন, দীর্ঘমেয়াদী করেন। স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে ছাত্ররা যেটা বলছে যে অনেক এজেন্সি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, যারা কর্ণধার যারা ছিলেন তারা অনেক কিছুর সাথে যুক্ত, অন্যায়ের সাথে যুক্ত, অন্যায্যতার সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত। আপনি এদেরকে প্রথম এই 10 দিনের মধ্যে নিশ্চয়ই সরকার মোটামুটি, আমি সেই জন্য বারবার বলছি সরকারকে কাজ করতে দিতে হবে, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এবং কাজ করতে দিতে হবে, তাদের উপর আস্থা বিশ্বাস থাকবে। এখন আপনি প্রথম 7 দিন 10 দিনের মধ্যে তাদেরকে নিউট্রাল করতে পারেন। নিউট্রাল শব্দটা আমি ইচ্ছা করে বলছি, নিউট্রাল করেন, কাউকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার দরকার নেই। সে যে দায়িত্ব পালন করছে, দায়িত্ব তার বিভিন্ন কারণে সে আর ওই দায়িত্ব পালন করতে পারবে না, তাকে নিউট্রাল করেন। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, প্রসেস ফলো করতে হবে। আপনি ওইরকম একে এই অফিস থেকে বের করে দেবেন, ওকে ওই অফিস থেকে বের করে দেবেন, আপনি একটা লিস্ট বানাবেন, তারপর প্রেস ক্লাব দখল করে ফেলবেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট দখল করে ফেলবেন, এই সমস্ত চাঁদার যে বাজার ছিল, চাঁদার যে দোকানগুলো ছিল আপনার আশেপাশেও ছিল, আপনারা এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি, সবাই আমরা জানি কে কোথায় চাঁদা তুলে। সব চাঁদার দোকানের সাইনবোর্ড বদলে হয়ে গেছে গত 3 দিনে। যে সাইনবোর্ডটা আগে ছিল সেই সাইনবোর্ডটা এখন নতুন সাইনবোর্ড। তো ছাত্র জনতার ওইরকম যেরকম 15ই আগস্ট করতে দেওয়া যাবে না, সেরকম এটা তো আমি অলরেডি সমালোচনা করেছি, নিশ্চয়ই তারা এটা বিবেচনা করবেন, একজন নাগরিক হিসেবে এটা আমার সমালোচনা। তাদের তো দায়িত্ব হলো প্রথমে চাঁদার দোকানগুলোকে ডেমোলিশ করে দেওয়া, এটা করতে তাদের তাই না, ডেমোলিশ করে দেওয়া। কেন আপনি প্রত্যেক মানে আমাদের কথা এক দানব শরীরে চারেক দানব, সামনে যে নিউ মার্কেট, ওয়ার্কার্স মার্কেটের সামনে যে দোকানগুলো, অথরিটি পুরোটা নিতে চাই না, এটা সমাধান হবে না। এটা করো, এটা ছাত্রদের এটা কাজ না। আপনি একটা পলিসি করে দেন
আপনি একটা সিস্টেম করে। হ্যাঁ, সেটাই আমি বলছি, কারণ ওদেরকে তো আপনি সেইটাই বলেন যে আপনি একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে একটা সরকার যদি গঠিত হয়, আর আমি যদি এই সরকারকে সাপোর্ট করতে চাই, তাহলে চাঁদার দোকানে সাইনবোর্ড পরিবর্তন হবে এবং ওই চাঁদাবাজি চলতে থাকবে। এটা তো তাহলে গণ অভ্যুত্থানের ফসলটা কোথায় চলে যাবে? আমি এখানে একটু কন্ট্রিবিউট করি যে এখানে কিন্তু আমরা ছাত্ররা কাজ শুরু করেছি এবং ছাত্ররা কিছুদিন পরে সবাই কিন্তু স্কুল কলেজে ফিরে যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এখানে ছাত্রদের আসলে ভূমিকাটা কি? ছাত্ররা এখানে সাময়িকভাবে তারা এই কাজগুলো করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে এবং আপনারা বলছেন যে একটি গোষ্ঠী কিন্তু এখানে সাবস্টিটিউট হচ্ছে, একটি গোষ্ঠী কিন্তু এখানে আবার ফিরে আসছে। আমরা চাই যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, এখানে কোনো গোষ্ঠী না আসুক। আমরা তাহলে কিন্তু নিজেরাই কিন্তু সব কাজ করা শুরু করে দিতাম। আমরা চাই না যে ছাত্ররা আবার এই সমস্ত কাজ করতে গিয়ে তারা আবার একটা গোষ্ঠী, একটা আধিপত্য বাদ প্রতিষ্ঠা করে ফেলুক। আমরা চাই প্রতিষ্ঠানগুলো, এজন্য কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রধান তারা কেন ডাকেন না ছাত্রদেরকে? ভেরি গুড, ভেরি গুড। আমার মনে হয় সেটা হওয়া উচিত। জি, এখন আপনার সরকার তো ওই যে স্বল্প মেয়াদে এটা করবে, মধ্যমেয়াদী আপনার সংস্কার করতে হবে। এখন পুলিশ কমিশন হবে, কিভাবে পুলিশ কাজ করবে, আমাদের আইনবিদদের সহায়তা লাগবে। আপনি ধরেন যে আমাদের সংবিধানটাই তো স্বৈরাচার করার জন্য যথেষ্ট। আমাদের যে সংবিধান আমরা রচনা করেছি, সেই সংবিধানে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে ওখানে প্রধানমন্ত্রী হবেন, মানে এই পার্লামেন্টারি ডেমোক্রেসিক সিস্টেমে তিনি কর্তৃত্ববাদী হবেন, তিনি ফ্যাসিবাদী হবেন, তিনি স্বৈরাচার হবেন। কোনো ব্যালেন্স অফ পাওয়ার নেই, 70 অনুচ্ছেদ আছে। মানে একদিনে তো সব আলোচনা করে বোঝানো যাবে না। সো আপনাকে কোন কোন জায়গায় হাত দিতে হবে, আপনি সব জায়গায় হাত দিবেন, সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন। আমি একদম এই কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম, ক্যান্সারটাকে শেষ করেন, ক্যান্সারটা ধরেন, আপাতত ক্যান্সারগুলো ইয়া করেন, ওইটা ঠিক করি আমরা। তারপরে আমরা সংবিধান ঠিক করি। আপনার ধরেন রাজনৈতিক দলের গঠনতন্ত্র, সবগুলো স্বৈরাচারী গঠনতন্ত্র। কোন রাজনৈতিক দলের, সব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সভাপতি সবকিছু করবে, কারো গঠনতন্ত্র এটা নাই, তারও সভাপতি সবকিছু। ধন্যবাদ আপনাকে। রাশেদা রানু খান, কি বলবেন? হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমি ইয়ামিনের বক্তব্য থেকেই শুরু করি, যেহেতু আমি খুব কাছ থেকে তাদের, মানে আমি দেশের বাইরে ছিলাম কিন্তু যখন এসেছে কাছ থেকে আমি আমার মতো করে তাদের সাথে যুক্ত, তাই আমি দেখেছি যে তারা কাজ শুরু করেছে। ওই যে চাঁদাবাজির যে জায়গাটা, এটা আজকে আমি দেখেছি, তারা কাজ করছে যে একটা দোকান আছে, এই দোকানের সামনেও আবার একজন বসছে, অর্থাৎ ফুটপাতটা খেয়ে ফেলতেছে। ফুটপাত তো মানুষের হাঁটার জন্য, তারা এগুলো ধরছে। এখন কথা হচ্ছে যে তারা যদি ধরে, তারা যারা পাশ করে ফেলছে তাদের ভালো কথা, তাদের একটা সিস্টেম করা যেতে পারে। কারণ এমনিতেও আমাদের বেকার সমস্যা আছে, ঠিক আছে, এরকম কিছু আমরা পরিষদ তৈরি করতে পারি, কমিটি তৈরি করতে পারি, যে যে জায়গায় দুর্নীতি হোক বা এই ধরনের ঝামেলাগুলো হচ্ছে সেগুলোকে তারা ঠিক করবে। কিন্তু স্কুল কলেজের বাচ্চারাও যুক্ত হয়ে যাচ্ছে, বা ইউনিভার্সিটিতে যারা এখন পড়ছে তারা যুক্ত হচ্ছে। ফলে হচ্ছে কি, আমরা এই শব্দটার মধ্যে যেমন আমরা আসলে একক বলে কিছু নাই, জেনারেলাইজ করার সুযোগ নাই। ছাত্রদের মধ্যেও কিন্তু ছাত্ররা সবাই জেনারেলাইজ করার সুযোগ নাই। এখানেও আওয়ামী লীগ আছে, এখানেও বিএনপি আছে, এখানেও জামাত আছে, সবই আছে। ফলে কি হবে, হঠাৎ করে একটা সময় গিয়ে তাদের মধ্যেই একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। এই দ্বন্দ্বটার সুযোগ নেবে তৃতীয় পক্ষ। আমার কথা হচ্ছে এই জায়গাটায় একটু কাজ করা। আমরা তো দেশ, তারা ডিস্ট্রাকশন করতে আসে নাই, নষ্ট করতে আসে নাই বা নষ্ট করি নাই। আমরা কনস্ট্রাক্ট করে গেছে যে ভুল ইনস্টিটিউশন, সেটাকে আমরা ডিকনস্ট্রাক্ট করতে চাই। সমাজবিজ্ঞানের ভাষায় অ্যানথ্রোপলজিক্যাল জায়গা থেকে যদি বলি, জ্যাকব দেরিদা এই ধারণা দিয়েছেন, ডিকনস্ট্রাকশনের ধারণা, বিনির্মাণ করা। আমরা ছাত্ররা চাচ্ছে বিনির্মাণ করতে। এখন এই বিনির্মাণের প্রক্রিয়াটা কি হবে, সেটাকে একটা বর্তমান সরকার বা যারাই করতে চাচ্ছে, ছাত্ররাও হতে পারে, তারা একটা আমাদেরকে ধারণা দিবে, যেন জনতাও, আবার জনগণও কিন্তু একটু মানে কি বলা যায়, পাজলড হয়ে আছে এই মুহূর্তে। এই যে বলছি আমরা অস্থিতিশীল সমাজ বা এই মুহূর্তে চলছে সময়, এই যে আমরা বলছি একটা অরাজকতা চলছে, এগুলোর একটা বড় কারণ হচ্ছে একটা স্পেসিফিক কোনো কিছু নাই সামনে, যে ওদের ভিউজটা কি, তারা কি চায়, ছাত্ররা তারা কিভাবে কোথায় পরিচালনা করতে চায়। এটা সরকারের জন্যও কিন্তু সুবিধা হবে, খুব ভালো কথা গভর্নমেন্টের জন্যও সুবিধা হবে। কিন্তু খুব ভালো একটি কথা বলেছে যে আমাদেরকে সবার সাথে রাখুক, আমরা দেখতে চাই। এবং সবচেয়ে বড় কথা, অতীত থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। অতীতে কি হলো, 20 মিনিটের একটা আলোচনা হলো না বলেই আজকে এই পরিমাণ এতগুলো মানুষ মারা গেল। তিনি 75 বছর 76 বছরের একটা রাজনৈতিক দল হেরে গেল এই বাচ্চাদের কাছে, কারণ হচ্ছে ওই 20 মিনিটের আলোচনাটা করে নাই। আলোচনা ইজ সো ইম্পর্টেন্ট টু মিনিমাইজ এভরিথিং।
টু কি বলা যায় ডিকনস্ট্রাকশন। সো এই জন্য খুব জরুরি, আমার পছন্দ হয়েছে এই জায়গাটা যে আলোচনায় আনতে হবে, যে সবাই সব জায়গায় ইনস্টিটিউশনগুলোকে, তাদের তো শুধুমাত্র এই জায়গায় থেমে গেলে হবে না, নিশ্চয়ই তারা এই জায়গায় যায় নাই, তাদের প্ল্যান আছে, আমি যতটুকু জানি তাদের প্ল্যান আছে সিস্টেমকে পরিবর্তন করা, তারা শুধু সরকার পরিবর্তন করতে আসে নাই। তাহলে সিস্টেমকে পরিবর্তন করতে হলে তাদের নিজেদের করে ঢুকতে হবে। হ্যাঁ, সবসময় এই যে এইভাবে বাধ্য করার কিছু নাই, তাদের একটা বডি তৈরি হবে, যেই বডিগুলো প্রত্যেক মিনিস্ট্রি হোক, প্রত্যেক অফিস হোক, প্রত্যেক ইনস্টিটিউট হোক, এমনকি ইউনিভার্সিটির ক্ষেত্রেও যদি হয়, যেখানে যেখানে দরকার তারা মনে করছে যে এখানে আমাদের ভয়েস রেজ করা দরকার, সেখানে ভয়েস রেজ করার জন্য স্পেস দিতে হবে এবং কর্তৃপক্ষকে আলোচনার দ্বার উন্মুক্ত করে দিতে হবে। এই আলোচনাটা ছিল না বলেই সব জায়গায় মানে এক আধিপত্য এবং এক ধরনের একনায়কতন্ত্র তৈরি হয়েছিল। জি, এটা খুব জরুরি। আমানুল্লাহ ফেরদৌস, আমার একটা ধারণা ছিল যে ব্যারিস্টার শামীম বলল একটু আগে যে প্রফেসর রেহমান সুবহানের কথা। প্রফেসর রেহমান সুবহানের 71-এর আগে একটা ছিল, আবার 90-এর গণ অভ্যুত্থানের পরে ওনার একটা টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। ওইরকম একটা টাস্ক ফোর্স যদি করা হয় তাহলে পরবর্তী সরকারগুলো এসে একটা রাজনৈতিক ঐক্যমত যদি তৈরি হয় তাহলে এই রাষ্ট্র তো চালাবে রাজনৈতিক দলগুলো, অতএব তারা এসে কি কাজ করবে একটা রাজনৈতিক ঐক্যমতের ভিতরে যদি পৌঁছেন তাহলে অল্প সময়ে কিন্তু আপনি নির্বাচনের দিকে যেতে পারবেন। আমি অন্য একটা কথা বলি, আমি 2 মিনিটের ভিতরে শেষ করব। একটা দেশ স্বাধীন হওয়ার পরে, একটা মুক্তিযুদ্ধের পরে স্বাধীন হওয়ার পরে যে দেশের যে বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল, যে বিশ্ববিদ্যালয়ের সূতিকাগার, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি তুই-তুকারি করেন, ওরা টায়ার্ড হোক, তারপরে আমি দেখব। সব কিছুর ভিতরে আয় মাই উই না কোথাও। এটাকে এই সাইকোলজিটাকে বলা হয় মেগালোমেনিয়া। এটা তো বলা দরকার ছিল ওনাদের, এবং এটা খুব ডিফিউজড হয়েছে সব জায়গাতে, এই মেগালোমেনিয়া ডিফিউজড হয়েছে। এবং আমাদের একটা ধারণা ছিল একটা ইন্ডিয়ান হেজিমনি এখানে এমনভাবে চাইপে বসছে যে কোনো ইজ্জত নাই, সম্মান নাই, কিছু নাই। আমি এখানে কেউ বলতেছে লেন্দুব দর্জি, কেউ বলতেছে এই, কেউ বলতেছে ওই, কোনো কথা বলা যাবে না, কিচ্ছু করা যাবে না। নাও একটা লেসন কিন্তু তারাও পেল। শ্রীলঙ্কা একদিকে গেল, নেপাল গেল, এর আগে মালদ্বীপ গেল, বাংলাদেশে গেল, এভরিবডি। এখন তারা কিন্তু ওই জায়গাটাতে কষাস হবে। পৃথিবীর কোনো দেশে, আমাদের আশেপাশের দেশগুলো তো উন্নত দেশের কথা বাদ দেন, পিসি চেয়ারম্যানের নাম কেউ জানে? আইজিপির নাম কেউ জানে? কোনো মন্ত্রীর নাম কেউ জিজ্ঞাসা করলে বলতে পারে? কোনো সচিবের নাম, সচিব তো আছেন, কোনো সচিবের নাম বলতে পারবে? আমেরিকাতে গেলে, একজন অস্ট্রেলিয়াতে একজনকে জিজ্ঞাসা করলে, কানাডাতে একজনকে জিজ্ঞাসা করলে কোনো সচিবের নাম বলতে পারবে? আমার পার্শ্ববর্তী দেশ ভারতেও তো পারবে না। তো এই যে জায়গাটাতে আপনি তৈরি করছেন, এই পুরা জিনিসটাই তৈরি করছেন আপনার পলিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে, আপনি পলিটিসাইজ করে আপনি বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নাম বলতে পারবেন? 100 জন অস্ট্রেলিয়ানকে জিজ্ঞাসা করেন সিডনি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম কি, 3 জন বলতে পারবে না। তার মানে একজনও বলতে পারবে না। তার মানে আপনি পুরো সিস্টেমটাকে এমনভাবে করে নিয়ে আসছেন, পুরো এমন পলিটিক্সটাকে এমনভাবে করে নিয়ে আসছেন যে আপনি ভাইস চ্যান্সেলর হইতে গেলে আপনার কাছে যেতে হবে, ডিজি হইতে গেলে আপনার কাছে যেতে হবে, সচিব হইতে গেলে আপনার কাছে যেতে হবে, প্রাইমারি স্কুলে মাস্টার হইতে গেলে আপনার কাছে যেতে হবে, মোহাম্মদপুরে ওই যে কাঁচা বাজারে ব্যবসা করতে গেলেও আপনার কাছে যেতে হবে। সব ব্যাপারে আপনি দিবেন, আপনার মোবাইল ফোন বন্ধ করে দিবেন, আপনার খাবার বন্ধ করে দিবেন, বিদ্যুৎ বন্ধ করে দিবেন, সব বন্ধ করে দেবেন। আর আপনি হইলে আমরা সিটিজেন। এটা যে একটা নেশন স্টেট তৈরি করা হয়েছিল, সেই নেশন স্টেটটা চলে গেছিল ফিউডাল স্টেটের ভিতরে। ওই ফিউডাল স্টেট থেকে ওরা নেশন স্টেটের যাত্রাপথে মাত্র শুরু। আমি মনে করি না এটা একটা বিরাট অর্জন হয়ে গেছে, আমি মনে করি না। যারা ডিপ স্টেট সম্পর্কে জানেন, যারা নিও লিবারেল স্টেট সম্পর্কে জানেন, নিও লিবারেল ইকোনমি সম্পর্কে জানেন, তারা খুব ভালো করে জানেন এটাই শেষ না। আপনি সমস্ত ভোগ্যপণ্য, একটা দেশের 18 কোটি মানুষের সমস্ত ভোগ্যপণ্য আপনি 4টা গ্রুপের কাছে এনে নিয়ে আসছেন। তারা যদি নন কোঅপারেশন করে আপনি বিপদে পড়ে যাবেন। এই যে জায়গাগুলা, মানে এগুলো সবই সমাধান একটাই, আপনারা ক্ষমা চান। আওয়ামী লীগ ক্ষমা চান, সাবেক প্রধানমন্ত্রী আপনি ক্ষমা চান। এই বাচ্চাগুলোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করা হয়েছে, আপনারা ক্ষমা চান।
এবং যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদেরকে ট্রায়াল ফেস করতে। জি, ধন্যবাদ ধন্যবাদ। শরীফুল হাসান। না মানে যেটা বললাম স্যার বললাম, আমি বললাম না শুধু ক্ষমা চাবেন আর আপনি সরাই দিবেন, আমি সেটার বিপক্ষে। আমি মনে করি গত 16 বছরে আপনি খোঁজ নেন, শুধু কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি প্রক্টর হওয়ার জন্য, সচিব হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, আইজিপি হওয়ার জন্য লোকেরা কি কম দৌড়েছে? এই গত 16 বছরে প্রত্যেকটা মানুষের সম্পদের বিচার করেন এবং প্রত্যেকটা সম্পদ আপনি বাজেয়াপ্ত করেন। আপনি একবার করতে পারেন, আপনি যদি একবার করতে পারেন যে রিকনসিলিয়েশন করেন, সাউথ আফ্রিকার মতো ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন করেন, আপনি যদি একবার এটা করতে পারেন যে গত 16 বছরে যে যেই পদে থাকুক, আজকে যেই পদে আছে তাদের দুর্নীতির সম্পদ বাজেয়াপ্ত আপনি করবেন, বাংলাদেশে সেই সংস্কৃতি তৈরি হবে, ভবিষ্যতে সাবধান হবে। আপনি দুদককে সক্রিয় করেন, আপনি দুদককে বানান, এমন লোককে চেয়ারম্যান বসান, এমন লোককে বানান যে আপনার দুর্নীতিকে বৈধতা দেয়। এইরকম দুদক আমরা চাই না। এবং আমি আবারও বলি, ব্যক্তি কেন্দ্রিক কোনো কিছুতে কোনো আস্থা নাই। ব্যক্তি ভালো মন্দ হতে পারে, আমাকে শোক করতে হবে প্রতিষ্ঠানগুলোকে, প্রতিষ্ঠানগুলো শক্তিশালী এবং অন্ধ আনুগত্য। আপনি শেখ হাসিনা, খালেদা জিয়া, রহিম, করিম, ইউনূস যাকে ইচ্ছে পছন্দ করতে পারেন, কারোর প্রতি অন্ধ আনুগত্য ভালো না। প্রত্যেকে ভালো করে, মন্দ করে, মন্দটাকে মন্দ, ভালোটাকে আপনি ভালো বলা। এবং আমি মনে করি যে আমাদের কথা বলার সময় দেখেন, পুলিশের জীবন জীবন, ছাত্রের জীবন জীবন। আমরা যখন কথা বলি যে প্রতিটা ছাত্র হত্যার বিচার, কেন আপনি পুলিশ হত্যার বিচার করবেন না? কেন আপনি প্রতিটা ফৌজদারি অপরাধ আপনি বিচার করেন? এই ইনস্ট্যান্ট তৈরি করেন। এবং কেউ কেউ বলার চেষ্টা করে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই দেওয়া হয়, ট্রানজিশন এমন হয়। নো, এই কালচার তৈরি করতে হবে। ট্রানজিশন আমি একটা মানুষ পারবো না, আমি কারো গায়ে আগুন দিব না। সেই কালচার যদি আমরা তৈরি করতে পারি, আপনি বন্ধ হবে। এবং মত দ্বিমত প্রকাশ করা এটা লাগবে। এবং আমি শেষ করার কথা বলি, মানুষকে দিয়ে আপনি 71 মানুষ মারা গেছে, 90 মানুষ, আর কত মানুষ আবু সাইদ, আপনি দেখেন আবু সাইদের পরিবার অনেক শিক্ষিত না। আবু সাইদের ভাই তার জানা যায় বলছে আর একটা মানুষের জন্য প্রাণ না যায়। আবু সাইদের ভাই যে কথাটা বলতে পারছে, আমার রাষ্ট্রের এখন পর্যন্ত আমরা সেই কথাটা বলতে পারি না। আমি চাই আমার এই বাংলাদেশে আর একটা প্রাণও না যায়, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। ধন্যবাদ আপনাকে। অদিতি, জি, আপনার কথা শুনে আমাদের আজকের আলোচনা শেষ করবো। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ এই যে আমরা যে এখন স্বপ্ন দেখছি, দেশের মানুষকে আপনারা যে স্বপ্ন দেখিয়েছেন, মানুষ স্বপ্ন দেখছে, মানুষ আশায় বুক বেঁধেছে। এবং মানে এখন যে সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের উপর তারা কিন্তু বিশাল বড় একটা বুকে মানে আশা বেঁধেছে। তো সবাই সফলতা দেখতে চায়। আমরা সবাই দেশের মানুষ, দেশের মনে করেন মানে 99% মানুষই আপনাদের সাথে আছে। কি বলবেন? আপনার কথা শুনে শেষ করুন। হ্যাঁ, এটা আসলে খুবই ভালো লাগার একটা জায়গা, মানে একজন শিক্ষার্থী হিসেবে আমার জন্য। মানে গতকালকেও আমি একটা ঘটনা শুনেছি এরকম, যে পুরান ঢাকায় খালি জায়গাগুলো দখল করা হচ্ছে। তখন এলাকাবাসী সবাই এসে একত্র হয়ে বলছে যে এই এলাকায় শিক্ষার্থীরা যা বলবে, ছাত্ররা যা বলবে তাই হবে। মানুষের মনে যে এই আস্থাটা কেন হয়েছে ছাত্রদের উপরে, তার একটা কারণ আছে। তার একটা কারণ আছে যে আজও পর্যন্ত কোনো সেক্টর কেউ মানুষের হয়ে কথা বলেনি, কথা বলেছে এই ছাত্ররা। যখন আমাদের দেশে মানুষ মারা হয়েছে পাখির মতো, তখন আমাদের টিভি চ্যানেলগুলোতে খবর চলছিল মেট্রো রেল স্থাপনা ভেঙেছে, বিটিভিতে আগুন লেগেছে, কিন্তু খবর যায়নি হাসপাতালে কে আহত হয়েছে, খবর যায়নি কাকে নিহত করা হয়েছে। তো এই রকমের প্রত্যেকটা সেক্টর, আমি একটা উদাহরণ দিলাম যে কেউ আসলে মানুষের হয়ে কথা বলেনি। বা এই যে আপনার দ্রব্যমূল্য বলেন, সেটার কারণে সাধারণ মানুষের যে ক্ষতিটা হচ্ছে, এই যে আপনি 8 দিন 10 দিন কারফিউ দিয়ে বন্ধ করে দিলেন, সেটার কারণে একটা রিক্সাওয়ালার যে ক্ষতি হচ্ছে, আপনি এখানে একটা 56% কোটা দিয়ে দিলেন, সেটার কারণে যে একটা রিক্সাওয়ালার ছেলে চাকরি পাচ্ছে না। এই যে এই বিষয়গুলো মানুষের কথা, সাধারণ মানুষের কথা শিক্ষার্থীরাই বলেছে বলেই আজকে স্টুডেন্টদের উপরে সাধারণ মানুষের একটা আস্থার জায়গা হয়ে আসছে। এবং এই আস্থার জায়গাটা শুধু আজকে দেখলেই হবে না, এটা আসলে দীর্ঘমেয়াদে আমাদের ধরে রাখাটা অনেক বড় চ্যালেঞ্জ। এবং এটা আমি মনে করি যে এটা আসলে 1-2 দিনে হয়তো হবে না, তবে আমাদের আসলে এটা আস্তে আস্তে করতে হবে। এবং যতটা আবার মনে করি আমরা যে 1-2 দিনে হবে না, দ্রুত হবে না, আবার চাইলে অনেক দ্রুত সম্ভব। যেমন আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলে গেছেন যে মেট্রো রেল যে ভাঙছে 1 বছর লাগবে ঠিক করতে, কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু 17 আগস্ট চালু করে দিয়েছে। তাই এইরকম আমাদের চোখে অনেক ধুলো আবার দিয়ে রাখা হয়েছে যে এটা সম্ভব না, ওইটা সম্ভব না, কিন্তু আসলে চাইলে যে সরকার অনেক কিছুই সম্ভব, মানুষের কথা ভাবলে সেটাও আমরা চোখে দেখেছি। আমরা বলা হয়েছিল কিন্তু কয়েকশো কোটি টাকা লাগবে। জি, এবং আমরা এটাও জেনেছি যে এই যে গণভবন বা যত হামলায় ভাঙচুর হয়েছে, যত ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতি তারা যে প্রতিদিন যে টাকা পাচার করতো তার 90 ভাগের 1 ভাগও না। এটা আমাদের মানুষ বলেছে, বাংলাদেশ ব্যাংকের মানুষ বলেছে। সো
আসলে আমাদের এইভাবে দেখানো হয়েছে, আমরা যে সরকারকে বসিয়েছি আমরা তাদের উপর একটা আস্থা রেখেই বসিয়েছি। একদিনের মধ্যে ওরা সকালে এবং বিনা পয়সা 1 টাকাও খরচ হলো না, অথচ এটাই যদি সিটি কর্পোরেশন করতে যায় 100 কোটি টাকা বাজেট। আরেকটা জিনিস দেখেন আপনি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ওরা রাস্তা দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, এখন কিন্তু রাস্তা খুব সুন্দরভাবে চলে, সবাই সন্তুষ্ট, ড্রাইভাররা বলে যে এত সুন্দরভাবে চলে, অথচ এই বয়স্ক প্রশিক্ষিত পুলিশরা কেন পারলো না? আসলে চাইলে কিন্তু অনেক কিছু সুন্দর। 90-এর পর আপনি সেখানে হচ্ছে রাজনীতি খুব খারাপ, ছাত্ররা তোমরা দূরে থাকো। আমি মনে করি আমাদের ছাত্রদের বিসিএস ক্যাডার চাকরি বাকরি না করে রাজনীতি করা উচিত। আমাদের এই ছাত্রদের আগামী সংসদ নির্বাচন করা উচিত, এই রাজনীতিকে চ্যালেঞ্জ করা উচিত। দেশ চালাবে আমাদের ছাত্ররা, মন্ত্রী হবে তারা, আমাদের বুড়োরা অবসরে যাক, আমাদের তরুণরা রাজনীতি করুক। আমি এখানে একটা কথা বলতে চাই, এই যে উনি যে বলেন আমাদের রাজনীতি করতে হবে, আমরা কেন রাজনীতিতে নাই? এটা স্বৈরাচারের একটা প্ল্যান, এজেন্ডা। আমাকে রাজনীতি বিমুখ করে রাখা হবে, তাহলে আমি আর বুঝবো না যে এখানে কি হচ্ছে, কে কি করতেছে। আপনি দেখেন এই যে জুলাই মাসে আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা সংবিধানের 28 নম্বরে কি আছে, 153 নম্বরে কি আছে আমি তখন জানছি। আমি কেন 22 বছর বসে এটা আমি জানলাম না? আমার শিক্ষা ব্যবস্থা কেন এটা নাই? মানে আমি কেন রাজনীতি নিয়ে সচেতন হলাম না? আমাদের আমাদের যে রাষ্ট্র সংস্কার এবং সবচেয়ে অখাদ্য গুন্ডা পান্ডারা করছে রাজনীতি, সবচেয়ে ক্লাসের মেধাবী ছেলেটা ভালো ছেলেটা রাজনীতি করবে, ছাত্র সংসদ করবে, তারা এমপি হবে। ডাকসু এটা নেগোশিয়েট করত না, আপনি দেখেন সেক্ষেত্রে বিকল্প তো তারা তৈরি করে নাই, খালেদার বিকল্প তৈরি করে নাই। আমাদের ছাত্ররা এই দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি হবে, এই বুড়ো রাজনীতি চায় না, দেশ রিটায়ার, প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচন হোক, নেতা তৈরি হোক। জি, আমার মনে হয় যে আমাদের যে সংস্কার চলছে সেটার মধ্যে এই বিষয়টা আসা উচিত যে আমাদের সবাইকে প্রচুর সচেতন হতে হবে, আমাকে সংবিধান পড়তে হবে, আমাকে রাজনীতি নিয়ে ঘাটতে হবে, আমার কি অধিকার আমার সেটুকু জানতে হবে, রাষ্ট্রের কি করতে পারে তার যে আমার কথাটা শুনতে হবে, এটাই আমি জানতাম না। মানে মানুষের কথাটা যে তার ভাবতে হবে এটাই আমি জানতাম না। আমরা মনে করতাম যে রাষ্ট্র হচ্ছে এমন জিনিস, সে ডিসাইড করে দেবে আমার কি হবে। মানে এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ধন্যবাদ আপনাদের। একলাই শুধু একটা বড় অদিতির সব কথা, এক সেকেন্ড, সব কথা ঠিক আছে, তবে শুধু ছাত্ররাই বলেছে এটার মধ্যে একটা আমিত্ব চলে আসছে। ছাত্ররাই বেশি বলেছে, অন্যরাও করেছে অল্প অল্প। জি, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, বহু প্রাণের বিনিময়ে সফল হয়েছে গণঅভ্যুত্থান, তবে পথ এখনো অনেকটা বাকি। যে বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের কিংবা নির্মাণের আকাঙ্ক্ষা ৭১-এর ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে, ২৪-এ প্রাণ দিয়েছেন শত শত ছাত্র জনতা। সে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণই হতে হবে সবার মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সবাইকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। দীর্ঘদিন ধরে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে, আমলাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা হয়েছে। এই প্রবণতা থেকে রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে, ব্যাপক ভিত্তিক সংস্কার আনতে হবে। নির্ভয়ে মত প্রকাশে যে সুযোগ দেশে তৈরি হয়েছে, গণমাধ্যম যে স্বাধীনতা পেয়েছে, যা যেন কখনোই স্থগিত না হয় তা নিশ্চিত করতে হবে। অনিয়ম দুর্নীতি সহ যেসব কারণে দেশে বৈষম্য বাড়ছে তা বন্ধ করতে হবে। ঘুণে ধরা ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে। শিক্ষার্থীদের ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে, যারা দেশের ইনস্টিটিউটগুলোকে গোষ্ঠীর স্বার্থ চরিতার্থের হাতিয়ারে পরিণত করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। এমন পরামর্শগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.